হৃদয়ে ছোঁয়া যত ভালোবাসা তোকে দেব এই তো আশা। সরি বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের নাম শুনলেই আমার এই গানটাই গাইতে ইচ্ছে করে। আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে আমি রোজ তোমাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। তোমরা সবাই আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, প্লিজ 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 বন্ধুরা। হ্যালো, হাই হ্যান্ডসাম, আই লাইক ইউ। আজ রাতে শুধু তোমাকে চাই, একদম আমার কাছে, খুব কাছে। আর ইউ রেডি হ্যান্ডসাম? শহরের সবচেয়ে বিলাসবহুল ক্লাব, ভিতরে নাচ, আলো, উন্মাদনার প্রভেদশালী ব্যবসায়ী, রাজনীতিবিদ, সিন্ডিকেটের লোকজন, মদ আর নারীর মিশ্র গন্ধ। রাতের শহরটা থেমে গেছে, কিন্তু বাতাসে এখনও ভেজা রক্তের গন্ধ। ছাদের কিনারে দাঁড়িয়ে আছে একজন নারী, নিচে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তার মুখে কোনো ভয় নেই, শুধু অদ্ভুত শান্ত হাসি। তখনই নিচ থেকে ভেসে এলো লোকটার কাপা কণ্ঠ। কে তুমি? লোকটি ঘুরে তাকালো। চোখে আলো নেই, কিন্তু ভয়ঙ্কর নিশ্চয়তা আছে। সে আস্তে করে বলল, আমি সেই তো মানুষ যার হাসি দেখে শেষবারের মতো বুঝবে মৃত্যু কতটা ভয়ঙ্কর। পরক্ষণে শেষ হয়ে যায় লোকটি। একটা ছোট্ট বিরতি, তারপর ঠোঁটের কোণে সে পরিচিত হাসি ফুটে উঠল। তার কণ্ঠে অন্য সুর, ধীর, ভারী, মোহময়। দুদিন পরের কাহিনী। কোনো ভিআইপি টেবিলে বসে আছে জাভেদ, প্রভাবশালী, ক্ষমতার নেশায় ভূত, হাসির অহংকার। আরোহী তাকায়, শিকারী নির্ধারিত। জাভেদ নিজেই উঠে। হেই বিউটিফুল, তোমাকে তো আগে কখনো দেখিনি। আরোহী হালকা হাসে আর বলে, সব সুন্দর জিনিস সহজে দেখা যায় না হ্যান্ডসাম। জাভেদ মুগ্ধ। আরোহীর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলে, আমি জাবেদ। জানি তো, জানো কি করে? এই শহরে যারা আলো নিয়ন্ত্রণ করে অল টাইম, তাদের নামটা সবাই জানে। জাভেদের চোখে আগুন। আরোহীর দিকে তাকিয়ে সে বলে ওঠে, হেই গার্জিয়াস, ইউ আর সো বিউটিফুল। ভেতরে চলো, একটু প্রাইভেসি দেবে। আরোহী গ্লাস শেষ করে উঠে দাঁড়ায় আর বলে, আমি সব সময় প্রাইভেসি পছন্দ করি। কাম অন বেবি। ঘরটা অন্ধকার, ঘরটা সুগন্ধিতে ভরা, হালকা সুর বাজছে। জাভেদ ধীরে ধীরে কাছে আসে, আরোহীর গলায় স্লাইড করে বলে। তুমি একটু আলাদা মনে হচ্ছে। আরোহী তার টাই ঠিক করে দেয় আর বলে, তুমিও একটু আলাদা, একটু অন্যরকম। আই লাইক ইউ। তার আঙ্গুল জাভেদের ঘাড় ছুঁয়ে যায়, তার নিঃশ্বাস ধীর। জাভেদ আরোহীর মোহে আটকে যায়। আরোহী ফিসফিস করে বলে ওঠে, ইউ আর এ ভেরি গুড লুকিং। জাভেদ হেসে ওঠে, আরোহীর গালে স্লাইড করতে করতে বলতে থাকে, তুমি সত্যি খুব দামি, আর আমি দামি জিনিসের কদর করতে জানি, ভালো দাম দিতে জানি। সে পকেট থেকে ছোট্ট একটা ডায়াল বের করে। এটা কি জাবেদ? শুধু একটু মজা। জাভেদ হাসতে হাসতে পান করে ফেলে। জাভেদ নেশায় ভূত হয়ে যায়। হেই বিউটিফুল লেডি, আমি তোমাকে কাছে পেতে চাই, অনেক অনেক কাছে। বেবি, আমাকে পাওয়া অতটাও সহজ না। আমাকে পেতে হলে যে একটু কষ্ট করতে হবে। জাভেদ নেশার চোখে তাকিয়ে বলে ওঠে, হাই বেবি, তোমাকে পাওয়ার জন্য আমি সব কষ্ট করতে রাজি। আরোহী ধীরে ধীরে জাভেদের দিকে এগিয়ে আসে। তার চোখের চাউনিতে এক অন্যরকম নেশা। ঠোঁটগুলো কিছু একটা বলতে চায়। মনের ভিতরে চলছে এক ঝড়। সকাল 7টা। হোটেলের রুমে পাওয়া যায় জাভেদের মৃতদেহ। হঠাৎ করেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৃত্যুর কারণটা অজানা। পাশে পড়ে থাকা একটা স্মাইল কার্ড। টাকার মোহে অন্ধ হয়ে আইনের অপব্যবহার করে যারা তোদের মতো অমানুষদের ছেড়ে দেয়, তাদের জন্য বিচার হয়ে এসেছি আমি। রাত 2:17। শহরের অন্যতম ধনী ব্যবসায়ী মাহি চৌধুরী তার পেন্ট হাউসের বারান্দায় দাঁড়িয়ে। হঠাৎ ফোন বাজে অজানা নাম্বার। সে বিরক্তি হয়ে
রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে একটি সুরেলা কণ্ঠ। Hello, Janu. You are so handsome. I like you. I need you. সুরেলা মিষ্টি নারীর কণ্ঠে। এ পাশে লোকটি মাতাল হয়ে যায়। ওপাশ থেকে আবার বলে ওঠে, আপনি কি একা আছেন? মাহি চৌধুরী ভ্রু কোঁচকে যায়। নরম মায়াবী কিন্তু অদ্ভুত ঠান্ডা কণ্ঠটি পরক্ষণেই বলে ওঠে, আচ্ছা, আপনি কি মৃত্যুকে ভয় পান? কলটি কেটে যায়। মাহি হেসে ওঠে আর বলে, পাগল নাকি মেয়েটা? কিন্তু মৃত্যুর কথাটা মনে হতেই সে একটা ঢুক গেলে। তারপর সে রাতেই সকালে তাকে পাওয়া যায় বিছানা নিথর অবস্থায়। ডাক্তার আসলে বলে হার্ট ফেলিয়ার, কিন্তু তার মুখে জমে আছে ভয়, এমন ভয় যেন শেষ মুহূর্তে সে কিছু দেখেছিল। 3 দিন পরের ঘটনা। একজন জনপ্রিয় রাজনীতিবিদ, রাত 1:43 সে একই রকম ফোনের রিংটোনের আওয়াজ। ওপাশ থেকে সেই সুরেলা কণ্ঠ। হ্যালো, জানু। এ পাশে লোকটি বলে ওঠে, হেই, তুমি কি রাতের পড়ি? ও পাশ থেকে ফিস ফিস শব্দে বলে, আমি শুধু জানতে চাই তোমার কি আমাকে প্রয়োজন? পরক্ষণেই ভেসে ওঠে আরেকটি লাইন, আমি শুধু জানতে চাই তুমি কি মৃত্যুকে চিনতে পারবে যখন সে তোমার সামনে এসে দাঁড়াবে? পরের দিন সকালে তার মৃতদেহ। কারণটা অজানা। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো বিষয়ের স্পষ্ট চিহ্ন নেই, কোনো জোরপূর্বক প্রবেশের প্রমাণও নেই। মিডিয়া উত্তাল হয়ে ওঠে। শিরোনাম হয় রহস্যময় ফোন কলের পর মৃত্যু। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 1 সপ্তাহে 3 জন প্রভাবশালী পুরুষের মৃত্যু। সবার ফোনে একই ধরনের ফোন, কিন্তু ট্রেস করা যাচ্ছে না নম্বর। নেই আইপি, নেই লোকেশন, নেই টেকনিক্যাল টিম। হতভাগ। স্যার, এটা যেন বাতাস থেকে কল এসেছে মনে হচ্ছে। অদ্ভুত ব্যাপার না স্যার? সোশ্যাল মিডিয়ায় নাম ছড়িয়ে পড়ে। হাসির কণ্ঠ। কেউ বলেছে, এটা কোন হ্যাকার হতে পারে, অথবা এটা অতৃপ্ত আত্মা, ঠিক এমন কিছু। এটা প্রতিশোধ, কিন্তু কার, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে? কোনো রহস্যই তো ধরা পড়ছে না স্যার। মামলা যায় সিআইডির কাছে। ডাকা হয় বিশেষ তদন্ত কর্মকর্তা শেহজাদ খানকে। সে ফরেন্সিক সাইকোলজিস্ট। ঘটনাস্থলে দাঁড়িয়ে সে মৃতদেহের মুখের দিকে তাকায়। তারা সবাই শেষ মুহূর্তে যেন ভয় পেয়েছিল, কিন্তু ভয়টা বাইরে কিছু দেখে না। তার সহযোগী জিজ্ঞেস করে, স্যার, তাহলে কি করে হলো এই ঘটনা? ভয়টা ছিল প্রত্যাশিত, যেন তারা জানতো কিছু একটা আসছে। সে কল রেকর্ডটা বারবার শুনে, আবার শুনে। সে একই কণ্ঠ, নরম, মিষ্টি, অস্বাভাবিক শান্ত, তার গায়ে কাটা দেয়। এই কণ্ঠ কারো ব্যক্তিগত রাগ থেকে আসেনি। এটা নিয়ন্ত্রিত, ঠান্ডা এবং পরিকল্পিত একটা কণ্ঠ। এইবারে টার্গেট একজন তরুণ সিইও। রাতে 3:02 ওপাশ থেকে ফোনটা বাজতে থাকে। ফোনটা রিসিভ হতেই সেই সুরেলা কণ্ঠ। হ্যালো মিস্টার, আপনি কি জানেন আপনি কতজনকে কাঁদিয়েছেন? সেও বিরক্তি হয়, জুড়ে চিৎকার করে বলে। What the hell? ওপাশ থেকে ধীর সুরে বলে ওঠে, আজ রাতটা উপভোগ করো যতটুকু পারো। তারপর কলটা কেটে যায়। ক্যামেরায় দেখা যায় সে ঘরে একা। কেউ ঢুকেনি, কেউ বেরো হয়নি, কিন্তু ভোরবেলায় পাওয়া যায় তার মৃতদেহ। শেহজাদ দেওয়ালে একটা মানচিত্র টাঙায়, 4 জন মৃত ব্যক্তির ছবি। সবাই ক্ষমতাবান, সবার বিরুদ্ধে গোপন অভিযোগ ছিল। নারী নির্যাতন, শোষণ বা দুর্নীতির, কিন্তু কোনো মামলায় প্রমাণিত হয়নি। তাজ ফিসফিস করে বলে, এটা র্যান্ডম না, এটা নির্বাচন করা। তার সহযোগী জিজ্ঞেস করে, স্যার, তাহলে কি খুনি একজন নারী? শেহজাদ একটু থামে, তারপর বলতে থাকে, হ্যাঁ, কণ্ঠে তো তাই মনে হচ্ছে, কিন্তু কণ্ঠ ছদ্মবেশও হতে পারে। হঠাৎ করে ফোনে অজানা নাম্বার সে রিসিভ করে। ওপাশ থেকে কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর সেই মৃদু কণ্ঠ, তুমি খুব কাছে চলে এসেছো অফিসার। তুমি কে বলছো?
ওপাশের হাসিটা নরম হয়, তারপর বলে, তুমি কি মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে চাও? তারপর কলটা কেটে যায়। শেহজাদের চোখে স্থির হয়ে যায়। এই প্রথম তার বুকের ভিতর হালকা এক শীতলতা নামে। এখন পর্যন্ত কেউ জানে না খুনিকে, সে কোথায়, কিভাবে, কি করছে। শুধু জানা যাচ্ছে তার হাসির আগে আসে তারপর মৃত্যু। রাত 11:48 পর অন্ধকার, শুধু একটা টেবিল লাইট জ্বলছে। হেডফোন কানে দিয়ে বসে আছে শেহজাদ। বার বার শুনছে সেই রেকর্ডিং। আপনি কি মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে চান, অফিসার? কণ্ঠটা খুব স্বাভাবিক, না তাড়াহুড়ো, না উত্তেজনা, যেন কারো সাথে চা খেতে বসে হালকা কথা বলছে কেউ। চোখ বন্ধ করে সে শব্দের ভিতরে ঢোকার চেষ্টা করে। শ্বাস নেওয়ার শব্দ, পিছনের পরিবেশের শব্দ, ঘড়ির টিকটিক বাতাসের শব্দ, কোনো কিচ্ছুই নেই। একটা স্বাভাবিক পরিষ্কার সাউন্ড। সে হেডফোন খুলে ফিসফিস করে বলে, একটা লাইক কল না, এটা নিয়ন্ত্রিত পরিবেশ। সহকারী নাবিল অবাক হয়ে শেহজাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তার মানেটা কিসের? মানে এই ব্যক্তি জানে কিভাবে নিজের উপস্থিতিটা মুছে ফেলতে হয়। স্যার, এটা কি কোনো প্রফেশনাল খুনি? শেহজাদ চুপ থাকে, তারপর বলে, এটা প্রফেশনাল না, এটা ব্যক্তিগত। পরের দিন সিআইডি কনফারেন্স রুমে বড় স্ক্রিনে 4 জন মৃত ব্যক্তির ছবি। মাহি চৌধুরী, রাজনীতিবিদ কামরুল হায়াত সিউড, ফারহান রেজা আরেকজন শিল্পপতি, সবাই সফল এবং সম্মানিত, কিন্তু তাজ টেবিলে আলাদা একটা ফাইল রাখে। ফাইলের ভিতরে গোপন অভিযোগ, নারী নির্যাতনের গুজব, চাকরির প্রলোভন, শোষণের কথা, একজন মডেলের আত্মহত্যার নোট। সব অভিযোগগুলো প্রমাণের অভাবে বন্ধ হয়ে আছে। শেহজাদ ধীরে ধীরে বলে, খুনি ওইসব লোককে নির্বাচন করেছে যারা এই ফাইলে অপরাধী হয়ে বন্দী আছে। তাহলে স্যার, খুনি কি কোনো গোপন প্রতিশোধ নিচ্ছে? হয়তোবা, অথবা ন্যায় বিচার নিজের হাতে তুলে নিয়েছে। হঠাৎ করে শেহজাদ থেমে যায়, তার মনে একটা প্রশ্ন আসে। তাহলে কি এই খুনি এই ভিকটিমদের মধ্যেই কোনো একজন, নাকি কারো হয়ে কাজ করছে সে? শেহজাদ খান সে শুধু একজন সিআইডি অফিসার না, সেও একসময় হারিয়েছে তার নিজের আপন কাউকে। কারণ একজন ক্ষমতাবান মানুষের ব্ল্যাকমেলে মামলাটি চাপা পড়ে যায়, আর সে তখন থেকে বদলে যায়। সে জানে ক্ষমতার কিভাবে অপরাধ ঢেকে দেয়। শেহজাদ রাতে বাসায় একটা ছবি হাতে নিয়ে দেখে ফিসফিস করে বলতে থাকে, একটা সময় ক্ষমতার কাছে ন্যায় বিচার চাপা পড়ে গিয়েছিল। আইনের লোক হয়েও আমি কিছু করতে পারিনি, কিন্তু আইনকে নিজের হাতেও তুলে নিতে পারিনি। কিন্তু এবার খুনি যেন তার আগে কাজ করছে। তাদের ভিতরে এক অদ্ভুত দ্বন্দ্ব। সে কি সত্যি ওই খুনিকে থামাতে চায়, নাকি অন্য কিছু বোঝাতে চায়? হঠাৎ করেই পঞ্চম মৃত্যু। এইবারের মৃত্যু ঘরের কোনো ফোন পাওয়া যায় না, শুধু দেওয়ালে লেখা থাকে। তুমি কি ভয় পেয়েছিলে? লাল কালি দিয়ে লেখাটি। মিডিয়া পাগল হয়ে যায়, শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরুষেরা রাতেবেলা অজানা নম্বর এলে ফোন ধরছে না। একটা ঘটনা ছড়িয়ে পড়ে হাসির কণ্ঠ। শেহজাদ দেয়ালটা বারবার পরীক্ষা করছে। লেখাটায় কোনো কাপাকাপি চিহ্ন নেই। এই ব্যক্তি আবেগে কাজ করে না, নিখুঁত পরিকল্পনায় কাজ করে যাচ্ছে। একটি নাইট ক্লাব, শহরের এলিট সমাজ উপস্থিত। শেহজাদ অফিসিয়ালি এসেছে সম্ভাব্য টার্গেট পর্যবেক্ষণ করতে। ঠিক তখনই হলরুম নিস্তব্ধ হয়ে যায়। প্রবেশ করে এক নারী, কালো গাউন, চুলগুলো খোলা, চোখে অদ্ভুত স্থিরতা, মুখে মাস্ক, ধীরে ধীরে হাঁটে। তার হাসিতে নরম, কিন্তু সে হাসিতে যেন কোথাও কিছু লুকানো। শেহজাদ অজান্তেই সেদিকে তাকিয়ে থাকে। নাবিল, স্যার, এই মেয়েটাকে আগে কখনো দেখিনি এই শহরে। তাই, কিন্তু সে যেন সবাইকে চেনে মনে হচ্ছে। নারীটি একে একে সবার সাথে কথা বলে, কিন্তু কাউকে বেশি সময় দেয় না। হঠাৎ তার চোখ যায় শেহজাদের দিকে। 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তারপর সেই একটা মুচকি হাসি দেয়। একটা অদ্ভুত হাসি। শেহজাদের বুকের ভিতরটা অজানা কাঁপন। সে নিজেকে সামলে নেয় এবং বলে, ফোকাস শেহজাদ,
আমার কেন মনে হচ্ছে এই নারী কিছু একটা জানে। আর সেই রাতেই ফোন বেজে উঠে তাদের বাসায় অজানা নাম্বার। শেহজাদ ফোনটা রিসিভ করে ও পাশে অজানা নীরবতা। তারপর ধীরে ধীরে কণ্ঠ ভেসে আছে। আজ মনে হয় আপনি খুব চিন্তিত ছিলেন মিস্টার। তুমি কি আমাকে ফলো করছিলে? না, আমি শুধু জানি আপনি কোথাও তাকাচ্ছিলেন। শেহজাদের হৃদয়ে স্পন্দন একটু বেড়ে যায়। তারপর সে জিজ্ঞেস করে, তুমি কি এ কথা বলছো কেন? ওই পাশ থেকে একটা হালকা নরম হাসি। আপনি কি চিন্তিত? আচ্ছা, বাদ দিন। আপনি কি খুনিকে ধরতে চান? তারপরেই কলটা কেটে যায়। শেহজাদ স্থির হয়ে বসে থাকে। এই প্রথম খুনি তার ব্যক্তিগত জায়গায় ঢুকে পড়েছে। পরদিন অফিসে এসে একটা তালিকা বানায় সেই নাইট ক্লাবে উপস্থিত সব নারীদের, তাদের ব্যাকগ্রাউন্ড, কিন্তু রহস্যময় নারীটির নাম রেজিস্টার নেই, কোনো আমন্ত্রণপত্র নেই, কোনো ছবি নেই, সিসিটিভিতে দেখা যাচ্ছে না সে ঢুকেছে, কিন্তু বের হওয়ার ফুটেজ নেই। স্যার, তাহলে সে গেল কোথায়? মনে হচ্ছিল সে ছিল, আবার ছিল না। শহর এখন নিঃশব্দ আতঙ্কে ডুবে আছে। কেউ জানে না পরের কলটা কার কাছে যাবে, কেউ জানে না এই রহস্যময় হাসিটা কার, কেউ জানে না সে কেই। শুধু একটা ব্যাপার পরিষ্কার, এটা যেন রহস্যময় একটা শব্দ। তাই আমার মনে হচ্ছে এটা কোনো জিনভূতের কাজ। তা না হলে এমন করে হাওয়া হয় কি করে স্যার? পাগলের মতো কথা বলো না তো। সহকারী নাবিল জিজ্ঞেস করে। মানে স্যার কি বলতে চাইছেন? খুনি কি অদৃশ্য কেউ? কেউ এই ব্যক্তি জানে কিভাবে নিজের উপস্থিতি মুছে ফেলতে হয়? খুনি যেই হোক না কেন, সে খুব ভালো করেই জানে কি করে নিজেকে আড়াল করতে হবে। স্যার, এটা কি কোনো প্রফেশনাল খুনি? শেহজাদ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, না নাবিল, এটা প্রফেশনাল না, এটা ব্যক্তিগত। খুনি শুধু তাদের নির্বাচন করেছে। নাবিল জিজ্ঞেস করে, তাহলে কি স্যার এটা প্রতিশোধ? খুনি কিন্তু তার একটা কাজ সব সময় করে যাচ্ছে। খেয়াল করেছেন স্যার, প্রতিটা মৃত ব্যক্তির পাশে একটা করে ইসমাইল কার্ড পাওয়া যাচ্ছে। শেহজাদ হঠাৎ থেমে যায়। তার মনে একটা প্রশ্ন আসে। তাহলে কি এই খুনি সেই ভিকটিমদের মধ্যে কোনো একজন, নাকি কারো হয়ে কাজ করছে? কিন্তু তার একটা স্ক্রু শুধু সেই কার্ড। এদিকে শহরের মধ্যে আতঙ্ক। পরের মৃত্যুটা যেন একটু অন্যরকম। এইবার মৃত্যুর ঘরে ফোন পাওয়া যায় না, কিন্তু দেওয়ালে লেখা থাকে, আমি আসছি শুধুমাত্র তোমার জন্য। একটার পর একটা খুন, মিডিয়া, প্রশাসন, সবাইকে যেন গোলকধাঁধায় ফেলে দিচ্ছে খুনি। পরের মৃত্যুটায় বড় একটা চিরকুট লেখা ছিল, এই হাসির কণ্ঠ তোমার নাম জানে। হাতের লেখা খুবই স্থির, কোনো কাঁপুনি নেই। এই ব্যক্তি আবেগে কাজ করে না, পরিকল্পনা করেই সব করে। শহরে অন্ধকারের জগৎ। নাইট ক্লাবের ভিতরে আলো আর অন্ধকারে একসাথে নাচছে। লিউন লাইটের নিচে মানুষ, মিউজিক আর গ্লাসের শব্দ, সবগুলি মিলিয়ে এক অদ্ভুত দমবন্ধকর পরিবেশ। শেহজাদ আর তার সহযোগী নাবিল ভিতরে ঢুকলো, চোখে কড়া ফোকাস, হাতের টার্গেট ফাইল। নাবিল একজনের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, স্যার, ইনফরমেশন অনুযায়ী খুনি আজকে এখানে আসতে পারে, কিন্তু স্যার সব মুখেই তো এখানে মাস্কের আড়ালে লুকানো। কি করে খুঁজে বের করব আমরা? ঠিক তখনই মিউজিকটা একটু বদলে যায়। লাল নীল আলো ঘুরে গিয়ে এক কোণায় থেমে যায়, আর সেখানেই সে ছিল। মুখে কালো মাস্ক, লম্বা কালো ড্রেস, চুল খোলা, কাঁধে ছড়িয়ে আছে চুলগুলো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ, অসাধারণ শান্ত, অদ্ভুত মায়াবী, যেন সে কোনো সাধারণ মানুষ না, বরং অন্ধকারের ভিতর থেকে উঠে আসা এক গল্প। স্যার, অপরূপ সুন্দরী, এ যেন এক অপ্সরী, কিন্তু আগে কখনো দেখিনি কেন স্যার? কিন্তু মনে হচ্ছে সে এখানকার সবাইকে চেনে। নারীটি সবার থেকে একটু আলাদা। মুখোশের আড়ালে তার মুখ, তবুও যেন মনে হচ্ছে তার মধ্যে অদ্ভুত কিছু একটা আছে। চোখগুলোর মধ্যে অসম্ভব মায়া। ফোকাস, তুই দুর্বল হতে পারিস না। আমার কেন জানি মনে হচ্ছে এই নারী অনেক কিছু জানে। শেহজাদের কণ্ঠটা ঠান্ডা হয়ে আসে। শেহজাদ কয়েক সেকেন্ড তাকিয়ে রইল,
তার ভিতরে অদ্ভুত এক অস্বস্তি, কারণ এই চোখ সে কোথাও যেন দেখেছে। হঠাৎ আরোহী একটু মাথা ঘুরিয়ে তাকালো ঠিক শেহজাদের দিকে। দুজনের চোখ আটকে গেল কয়েক সেকেন্ডের জন্য। চারপাশের শব্দ যেন হঠাৎ করে দূরে সরে গেল। নাবিল নিচু গলায় বলল, স্যার, আমরা তো এখানে খুনিকে খুঁজতে এসেছি, কিন্তু এ তো দেখছি অপসরি। এ মেয়েটা খুনি হতে পারে না স্যার। শেহজাদ চোখ সরালো না, মেয়েটির দিকে তাকিয়ে নাবিলকে বলে উঠল, এ কি করে খুনি হবে? আর যদি হয় তাহলে সবচেয়ে ডেঞ্জারাস খুনি হবে। আরোহী ধীরে ধীরে এক গ্লাস পানিও হাতে নিল, তারপর খুব আস্তে মাথা নিচু করে হাসলো। মাস্কের আড়ালে সেই হাসিটা দেখা গেল না, কিন্তু চোখে তার আভা স্পষ্ট ফুটে উঠল। সেদিন রাতে শেহজাদ বাড়ি ফেরার পর একটি ফোন কল। অফিসার, তোমার চোখে অদ্ভুত রকমের উৎসাহ ছিল। তুমি কি সব জানতে চাও? তুমি তুমি কি করে জানো যে আমি সব জানতে চাই? না, আমি জানি। শুধু তুমি কোথাও তাকাচ্ছিলে, হয়তো খুঁজছিলে কাউকে। শেহজাদের হৃদস্পন্দনটা একটু বেড়ে যায়। কে তুমি? ওপাশ থেকে একটা হালকা হাসি। আপনি কি নিশ্চিত আপনি খুনিকে ধরতে চান? তারপর কলটা কেটে যায়। শেহজাদ স্থির হয়ে বসে থাকে। স্যার, ওই অদৃশ্য অদ্ভুত নারীটির মধ্যে কোনো একটা রহস্য আছে। কেন যেন মনে হচ্ছে হয়তোবা ওই নারীটি সবকিছু কিছু একটা জানে। ফ্ল্যাশব্যাক। মঞ্চে বসেছিল এক নারী। তার হাসি দেখে অনেকে বলতো এই নারীটিকে বেশি সময় তাকিয়ে থাকলে মানুষ প্রেমে পড়ে যাবে, কিন্তু তার চোখে আনন্দ নেই, আছে এক অদ্ভুত শূন্যতা। পাশে বসে আছে তার হবু স্বামী, দেখতে সুদর্শন, শহরের বড় ব্যবসায়ী, প্রভাবশালী, টাকার পাহাড়, কিন্তু তার চোখে নেই ভালোবাসা, আছে শুধু মালিকানা। বিয়ের আসরে বসে কানে কানে বলছিল, আজ থেকে তুমি আমার পুরোপুরি আমার, বুঝেছো নূর? বিয়ে তো ভালোবাসার জন্য হয়, তাই না মাহি? ভালোবাসা তা দুর্বল মানুষের জন্য। এই মুহূর্তেই শুরু হয়েছে তার দুঃস্বপ্ন। বিয়ের প্রথম রাতেই বদলে গেল সব। দরজা বন্ধ, ঠান্ডা দেওয়ালে অপমানের শব্দ। মাহির দেরি করে ঘরে ফিরত, গায়ে অন্য নারীর সুগন্ধ লেগে থাকত। নূর সাহস করে বলে, আমি কি আপনার জন্য যথেষ্ট না? মাহির হেসেছে, হেসে খুব ধীরে তার থুতনি চেপে ধরে বলে, তুমি নিখুঁত, কিন্তু নিখুঁত জিনিস মানুষ ব্যবহার করে, ভালোবেসে না। নূরের চোখ ভিজে উঠে। একদিন সে মাহিরের অফিসে ঢুকে পড়ে। ভুল করে একটা ফাইল পড়ে যায়, উপর থেকে একটা ছবি। এখানে কিশোরী মেয়েদের বন্দি ছবি, লেনদেনের হিসাব, মাদক চালানের তালিকা। নূরের হাত ঠান্ডা হয়ে যায়। সে এটা দেখে বলতে থাকে, না, এটা সত্যি না, এটা হতে পারে না। পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে, ও আচ্ছা, সব দেখে ফেলেছো? চোখ দুটো বরফের মতো। তুমি খুব কৌতূহলী হয়ে গেছো নূর। সে রাতটাই ছিল নূরের জন্য খুব ভয়াবহ এক রাত। হঠাৎ করে একটা শব্দ, তাকে একটা গাড়িতে তুলে নেওয়া হয়। পাহাড়ি রাস্তা, অন্ধকার, ঝড়। নূর ভীষণ কান্না করছিল আর বলছিল, প্লিজ, আমি কাউকে বলবো না। এরকম করো না, আমাকে ছেড়ে দাও, যেতে দাও আমাকে। এই শব্দটা যেন মাহির কানেই যায় না। শিকারী গতিটা আরো বাড়িয়ে দেয় আর বলে, তোমার সবচেয়ে বড় ভুল কি জানো? কি আমার ভুল? তুমি কি ভেবেছো এই সব কিছু দেখে ফেলার পর আর সব কিছু জেনে ফেলার পরেও তুমি বাঁচবে? শব্দটা শেষ হতেই হঠাৎ দরজা খুলে যায় আর একটা ধাক্কার শব্দ। নূরের দেহটা ছিটকে পড়ে যায় জঙ্গলে। গাড়ির লাল আলো অন্ধকারে মিলিয়ে যায়। নূরের শেষ অনুভূতি ছিল ভাঙ্গা হাড়ের ব্যথা আর বিশ্বাসঘাতকতার আগুন। তারপর সবকিছু অন্ধকার। 6 মাস পর শহরে আসে এক নতুন নারী। তার নাম আরোহী। কেউ জানে না সে আসলে কে। তার গ্ল্যামার সুন্দর পার্টি থামিয়ে দেয়। পুরুষেরা পাগল হয়ে যায় সে হাসিতে। এই কণ্ঠে বলে তার চোখে এক গভীর রহস্য। একজন ব্যবসায়ী তার প্রেমে পড়ে, আর একজন রাজনীতিবিদ, আরেকজন হচ্ছে ধনী যুবক। একজন ভাবে সে শুধু তার, কিন্তু কেউ জানে না
তার প্রতিটি হাসির পিছনে লুকিয়ে আছে মৃত্যু। নিঃশব্দ, ধীর, অদৃশ্য। আর এইভাবেই শুরু হয় এক প্রতিশোধের মৃত্যু খেলা। অদ্ভুত মৃত্যু ছিল, কিন্তু হঠাৎ করেই যেন ঘুমের মধ্যে শেষ হয়ে যায় সবাই। কেউ বুঝতে পারে না। শহরের মিডিয়াগুলো এই মৃত্যুর নাম দেয় স্মাইল কিলার। আমি খুনি হয়ে জন্মাইনি, মানুষ আমাকে খুনি বানিয়েছে। আমি শুধু তাদের শেষ করেছি যারা কখনো মানুষ ছিল না। রাতটা অদ্ভুত। শহরের উপরে কালো আকাশ ঝুঁকে আছে, যেন সে নিজেও অপেক্ষা করছে কিছু একটা ঘটার। আর সেই অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে একজন মানুষ। কালো কোট, ঠান্ডা চোখ, আর এমন এক দৃষ্টি যেখানে ভালোবাসা আর মৃত্যু একসাথে বাস করে। সে শুধু একজন মানুষ না, সে একজন অন্ধকার জগতের ছায়া, একজন ন্যায় বিচারক। সেই ব্যক্তি যার অস্তিত্ব কেউ জানে না, কিন্তু যার উপস্থিতি অনেকের শেষ নিঃশ্বাস হয়ে আসে। নদীর পাশে দাঁড়িয়ে আছে সেই মানুষটির সামনে মাটিতে পড়ে আছে একজন লোক। শহরে কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী, নাম রশিদ কাদের। লোকটা কাঁপছে ভয়ে। রশিদ কাঁপা গলায় বলে, দেখো, আমি জানি না কে তুমি, কিন্তু আমি কিছু ভুল করিনি। প্লিজ আমাকে ছেড়ে দাও। টাকা চাইলে টাকা দেবো, সব সব দিয়ে দিব, আমার যা আছে সব। আদ্রিয়ান ধীরে ধীরে তার পাশে হাঁটু গেড়ে বসলো। তার ঠোঁটে হালকা একটা হাসি, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই, শুধু শীতলতা। মানুষ সবসময় একটা ভুল করে রশিদ। তারা ভাবে টাকা দিয়ে সব কেনা যায়, ক্ষমতাকে কেনা যায়, জীবন কেনা যায়। সে একটু থামলো, তারপর রশিদের চোখের দিকে তাকিয়ে বলল, কিন্তু একটা জিনিস কখনো কেনা যায় না। রশিদ তখন কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো, কি জিনিস কেনা যায় না? সেটা হচ্ছে বিচার, ন্যায় বিচার। হঠাৎ পিছন থেকে একটা শব্দ। আদ্রিয়ান ঘুরে তাকায়, কেউ নেই, কিন্তু সে জানে কেউ তো একজন আছে, কারণ সে অনুভব করতে পারছে ছায়ার ভিতরে আরেকটা ছায়া। একই সময় অন্য পাশে অন্ধকারে ফিরে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি, আরোহী। সে চুপচাপ দেখছে, তার চোখে বিস্ময়, কারণ এ প্রথম সে কাউকে দেখছে তার মতো যে বিচার করছে, যে হত্যা করছে, কিন্তু প্রতিশোধের নয়, ন্যায় বিচারের জন্য। আরোহী মনে মনে ফিসফিস করে বলে, কে তুমি আমারই মতন? ফ্ল্যাশব্যাক। অনেক বছর আগের একটা ছোট্ট ছেলে দাঁড়িয়েছিল তার বোনের লাশের পাশে। তার বোন, আদ্রিয়ানের ছোট্ট বোন আয়েশা, যাকে হত্যা করা হয়েছিল নিষ্ঠুরভাবে, কারণ সে ভুল লোকদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সেদিন পুলিশ কিছু করেনি, আইন কিছু করেনি, সমাজ কিছু করেনি, শুধু আদ্রিয়ান দাঁড়িয়েছিল, তার ছোট্ট হাত শক্ত করে মুঠো করা। তার চোখে জল ছিল না, ছিল শুধু আগুন। সেদিন সে নিজের সাথে একটা কথা বলেছিল, যদি আইন বিচার না করে তাহলে আমি করব, আমি হব সেই ন্যায় বিচার। বর্তমান। রশিদ কাদের হঠাৎ সুযোগ বুঝে পালানোর চেষ্টা করলো, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে আদ্রিয়ান তার সামনে এসে দাঁড়ালো। এটা অসম্ভব, যা কখনোই তুমি পারবে না। এটা মানুষের পক্ষে সম্ভব না। তো তুমি কি মানুষ না? না, আমি একসময় মানুষ ছিলাম, এখন না। তোদের মতো কিছু মানুষ আমাকে হত্যা করে এখানে নিয়ে এসেছিস। তারপর অন্ধকার থেকে একটা শব্দ, আর সব শেষ। আদ্রিয়ান চারপাশের অন্ধকারের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, তার চোখগুলো সরু হলো। আমি টের পেয়েছি আমি এখানে একা ছিলাম না। সে মাথা ঘুরিয়ে চারপাশে তাকালো, আবার নিজের সাথে বলতে থাকলো, সে কি লুকিয়েছিল, কিন্তু শ্বাস বন্ধ করে রাখতে পারেনি। তারপর আদ্রিয়ান কয়েক সেকেন্ড চুপ থেকে আবার নিচু স্বরে বলে উঠল, আমি বেশ ভালো করে উপলব্ধি করতে পারছি এটা কোনো পুরুষ ছিল না, আমার এই অন্ধকার জগতে এক নারী। আদ্রিয়ান ধীরে ধীরে চারপাশে তাকিয়ে বলল, তুমি লুকাতে পারো, কিন্তু আমার থেকে না। তুমি আমার এই অন্ধকার জগতে কাজ দেখেছ, কিন্তু ভয় পাওনি, এটাই অদ্ভুত। কে তুমি? তুমি আর যাই হও, সাধারণ কেউ নও। রাত 2টা, শহর প্রান্তে একটি পতিতত্ব গুদাম। বৃষ্টি পড়ছে ধীরে ধীরে, ভেজা মাটির গন্ধ। একজন লোক দৌড়াচ্ছে প্রাণপণে, তার শ্বাস ভারী, চোখে ভয়, চিৎকার করে বলছে, আমি আমার সব টাকা দিয়ে দিব, প্লিজ আমাকে বাঁচান। আমি আর করব না,
আমি শপথ করছি আমি আর কখনো কোনো মেয়েকে ছুঁয়ে দেখবো না। হঠাৎ তার সামনে এসে যায় কালো হুডি পরা একজন, চোখে শীতল আগুন। সে আর কেউ নয়, আদ্রিয়ান শাহ। লোকটা থেমে যায়, কাঁপতে থাকে। কে তুমি বলো, আমার পিছনে কেন লেগেছো? আদ্রিয়ান ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, তার কণ্ঠ গভীর, ভারী। তুমি জানো পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা কি? পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হলো যারা অপরাধ করে তারা ভাবে তাদের অপরাধের কোনো সাক্ষী নেই। আমি তো আমার কাজের কোনো সাক্ষী রাখিনি। তোমরা ভাবো টাকা দিয়ে সত্যিকে কিনে ফেলা যায়, ভাবো ক্ষমতা দিয়ে বিচারককে কিনে নেওয়া যায়, কিন্তু একটা জিনিস ভুলে যাও, অন্ধকার সব কিছুই দেখে ফেলে, আর আমি সেই অন্ধকারের চোখ। লোকটা হাঁটু গেড়ে বসে পড়ে, জুড়ে চিৎকার করে বলতে থাকে, প্লিজ আমাকে মেরে ফেলবে না, আমি ভুল করেছি, আমি শুধু টাকা চেয়েছিলাম, আমি মানুষ না দানব, কিন্তু আমাকে বেঁচে থাকার একটু সুযোগ দিন। আদ্রিয়ান গভীরভাবে তার দিকে তাকিয়ে থাকে, তার চোখে কোনো দয়া নেই, নেই কোনো মায়া। সে ধীরে ধীরে বলে, না, তুমি দানব নও, কারণ তারা অন্তত নিজেদের স্বভাবের প্রতি সৎ থাকে। তুমি তার থেকেও খারাপ, তুমি মানুষ হলেও মানুষের ছদ্মবেশে স্বীকার করো। আদ্রিয়ান হাতে বন্দুক তুলে নেয়। ঠিক তখনই পিছন থেকে ভেসে আসে এক নারী কণ্ঠ। হাই হ্যান্ডসাম, সব সময় দেরি করে ফেলো। আদ্রিয়ান ঘুরে তাকায়, অন্ধকার থেকে বেরিয়ে আসে মেয়েটি। কালো পোশাক, বাতাসে চুল উঠছে, ছোট্ট সে রহস্য হাসি, স্মাইল কিলার। লোকটা তাকে দেখে আরো ভয় পায় এবং জোরে চিৎকার করে বলতে থাকে, না না, তুমি না, প্লিজ তুমি এখানে এসো না। মেয়েটি ধীরে ধীরে লোকটার সামনে বসে, তার কণ্ঠ নরম, কিন্তু সে নরমতায় মৃত্যু লুকানো। তুমি জানো সবচেয়ে মজার ব্যাপার কি? তোমরা যখন মেয়েদেরকে কিনে নাও তখন তাদের চোখের দিকে তাকাও না, কারণ তোমরা জানো তাদের চোখে ভয় থাকে, আর ভয় মানুষকে দুর্বল করে দেয়। কিন্তু আজ আজ তোমার চোখে সেই ভয়। আজ তুমি সেই অসহায় মানুষ যাকে বাঁচাতে কেউ আসবে না। লোকটা কাঁদতে থাকে এবং জুড়ে চিৎকার করে বলতে থাকে, তুমি কে? আমাকে ছেড়ে দাও, দয়া করো। নারীটি ধীরে হাসে আর বলে, আমি সেই দুঃস্বপ্ন যাকে তোমরা তৈরি করেছো। 5 সেকেন্ড লোকটা হঠাৎ নিঃশব্দ হয়ে যায়। মৃত লোকটি। আদ্রিয়ান হতবাক হয়ে তাকিয়ে থাকে। সে বন্দুক নামিয়ে ফেলে। প্রথমবার কেউ তার আগে বিচার করেছে। সে ধীরে বলে, কে তুমি? তুমি কি একজন শুধুই খুনি, নাকি তুমি সেই বিচার যাকে আমি এতদিন খুঁজে বেড়াচ্ছি? মেয়েটি আদ্রিয়ানের দিকে তাকায়, তাদের চোখে চোখ। কয়েক সেকেন্ড সময় থেমে যায়। আদ্রিয়ান দাঁড়িয়ে থাকে, তার বুকের ভিতরে অদ্ভুত অনুভূতি। সে জীবনে কখনো কাউকে থামাতে ভয় পায়নি, কিন্তু আজ সে তাকে থামায়নি। আদ্রিয়ান ফিসফিস করে বলে, আমি তোমাকে খুঁজে বের করবই, কারণ তুমি শুধু একজন খুনি নও, তুমি আমার মতোই অন্ধকারের সন্তান। রাত 3টা, শহরের সবচেয়ে নির্জন এলাকা। একটি পুরনো পরিত্যক্ত বিল্ডিং, ভিতরে মেঝেতে পড়ে আছে একজন মানুষ। তার চোখ খোলা, কিন্তু প্রাণ নেই। তার সামনে দাঁড়িয়ে আরোহী, তার মুখে সেই শান্ত অদ্ভুত হাসি, যেন মৃত্যু তার কাছে কোনো আবেগ নয়, শুধু একটি প্রয়োজন। সে ধীরে মৃত্যু লোকটির দিকে তাকিয়ে ফিসফিস করে বলতে থাকে, তুমি যখন সেই মেয়েটির হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলে তখন সে তোমার কাছে ভিক্ষা চেয়েছিল বাঁচার জন্য। সে বলেছিল তার মা আছে, তার ছোট ভাই আছে, সে মরতে চায় না, কিন্তু তুমি তার চোখের দিকে তাকাওনি, কারণ তার ভয় তোমাকে আনন্দ দিয়েছে। আর আজ তুমি সেই ভয় অনুভব করলে। আজ তুমি বুঝলে অসহায় হওয়া কাকে বলে। তারপর সে মুখ ঘুরিয়ে চলে যেতে নেয়। তখনই পিছন থেকে একটি কণ্ঠ, গভীর এবং শীতল, কিন্তু অদ্ভুতভাবে শান্ত হয়ে বলে, তুমি সব সময় এইভাবে সবাইকে বিদায় দাও নাকি? আরোহীর শরীরটা থেমে যায়। ধীরে ধীরে সে ঘুরে তাকায়। অন্ধকার থেকে বেরিয়ে আসে আদ্রিয়ান শাহ। তাদের চোখে চোখ। ধীরে ধীরে এগিয়ে আসে, দাঁড়ায় আরোহীর সামনে। চোখে কৌতূহল আর কিচ্ছু যা সে নিজেও বুঝে না। সে বলে,
আমি বহু বছর ধরে এই শহরের অন্ধকারে হাঁটছি। আমি দেখেছি মানুষ কিভাবে মানুষের চেহারা পুড়ে দানব হয়। আমি দেখেছি কিভাবে নিরপরাধে কান্না এই শহরের দেয়ালে লেগে থাকে, কিন্তু কেউ তা শোনে না। আমি সেই কান্নার বিচার করতে বের হয়েছিলাম, কিন্তু আজ আমি দেখলাম কেউ আমার আগেই সেই বিচার করে ফেলেছে। কে তুমি? আরোহী চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে শুধু তাকিয়ে থাকে লোকটার দিকে। তার চোখে ভয় নেই, লজ্জা নেই, শুধু গভীর ক্লান্তি। আদ্রিয়ান আরও কাছে আসে। এখন তাদের মাঝে মাত্র 1 হাত দূরত্ব। সে ধীরে বলে ওঠে, তোমার চোখে আমি সেই আগুন দেখেছি যা শুধু তাদের মধ্যেই থাকে যারা সব হারিয়েছে। তোমার চোখে আমি সেই শূন্যতা দেখছি যা শুধু তাদের মধ্যেই থাকে যারা বাঁচতে চায় না, কিন্তু মরতেও পারে না। তুমি শুধু একজন খুনি নও, হয়তো তুমি একটা গল্প, একটা যন্ত্রণা, আর একটা অসমাপ্ত বিচার। কথাগুলো শোনার সাথে সাথে আরোহীর ঠোঁটটা সামান্য কেঁপে ওঠে। সে প্রথমবার কথা বলে। তার কণ্ঠ খুব নরম, কিন্তু সেই নরম মৃত্যুর ছোঁয়া। তাহলে তুমি কেন আমাকে থামাচ্ছ না? তুমি তো জানো আমি কি করছি। তুমি তো জানো আমি একজন খুনি। তাহলে কেন বন্দুক তুলছো না? কেন আমাকে পুলিশের হাতে দিচ্ছ না? আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীর সুরে বলে, কারণ আমি তোমার চোখে অপরাধ দেখি না, আমি তোমার চোখে দেখি ন্যায় বিচার। তুমি যাদের মেরেছ তারা কেউ নিরপরাধ নয়, তারা সেই দানব যারা আইনের ফাঁক দিয়ে বেঁচে গেছে। তুমি তাদেরকে শেষ করছো, কিন্তু আমি একটা কথা জানতে চাই, কেন আর কি তোমাকে এমন বানিয়েছে? আরোহীর চোখ ভিজে ওঠে, কিন্তু সে কাঁদে না। সে শুধু বলে, যেদিন একজন মানুষ সব হারায়, যেদিন তার ভালোবাসা তাকে ধোঁকা দেয়, যেদিন তার বিশ্বাস তাকে মেরে ফেলে, সেদিন সে আর মানুষ থাকে না, সেদিন হয়ে যায় অন্ধকার জগতের ছায়া। তারপর অনেকক্ষণ নীরবতা। আদ্রিয়ানের বুকের ভিতরে অদ্ভুত এক ব্যথা অনুভূত হয়। ফিসফিস করে বলে, আমি তোমাকে থামাবো না। আরোহী অবাক হয়ে তাকায় আদ্রিয়ানের দিকে। আমি তোমাকে হাঁটতেও দেবো না। এই কথাটা শুনে প্রথমবার আরোহীর চোখে ভয় দেখা যায়, কারণ এই মানুষটা তাকে ভয় পায় না। সে ধীরে ধীরে পিছিয়ে যায় আর বলে, আমাকে খুঁজবেন না। তা শুনে আদ্রিয়ান হালকা হেসে বলে, আমি তোমাকে খুঁজছি না, আমি শুধু তোমার পথের ছায়া হয়ে থাকবো। যেদিন তুমি পড়ে যাবে সেদিন আমি তোমাকে ধরবো। আরোহী কিছু বলে না। সে ঘুরে অন্ধকারে মিলিয়ে যায়। আদ্রিয়ান দাঁড়িয়ে থাকে। তার বুকের ভিতরে এক নতুন যুদ্ধ শুরু হয়। সে ধীরে ফিসফিস করে বলে, তুমি মৃত্যু নও, তুমি সেই জীবন যাকে মৃত্যু বানিয়ে দেওয়া হয়েছে। নাজিয়া রহমান মধ্যবয়স্ক এক নারী, বয়স প্রায় 38 হবে। বাইরে থেকে তিনি একজন সাধারণ ফার্মেসি হার্বাল কনসালটেন্ট, কিন্তু আসলে তিনি হেকিম আজমির সাহেব পুরনো পরিচিত এবং গোপন কাজগুলোর কিছু অংশ জানেন। তিনি সরাসরি কোনো অপরাধের সাথে জড়িত থাকে না, কিন্তু কে কী করছে সেটা সে খুব ভালো করে জানেন। শহরের এক কোনায় ছোট্ট হার্বাল ক্লিনিক চালায় তিনি। বাইরে থেকে কেউ তাকে তেমন একটা গুরুত্ব দেয় না, কিন্তু আরোহী আহত হলেই তার কাছে আসে রাতে গোপনে। এবারের খুনটা করতে গিয়ে আরোহী বেশ আহত হয়। তখনই বৃষ্টি পড়ছিল, হালকা রাতের অন্ধকার। আরোহী মুখ ঢেকে থেকে ছোট্ট দরজায় নক করলো। ভিতর থেকে নাজিমা বেগম বলে উঠল, ঢোকার আগে মনে রেখো এখানে কোনো মিথ্যা কাজ করে না। আরোহী ঢুকে দাঁড়ায়। নাজিয়া তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলে, তুমি আবার এসেছো। আমার যে আর যাওয়ার কোনো জায়গা নেই। নাজিয়া কিছু বলে না। টেবিলে কিছু হার্বাল ওষুধ রাখে। আরোহী নাজিয়া বেগমের দিকে তাকিয়ে বলে, আপনি কোনো প্রশ্ন করবেন না? যে মানুষটা নিজের হাতে রক্তপান করে এত দূর পর্যন্ত আসতে পারে তাকে কোনো প্রশ্ন করা লাগে না? কথাটা শুনে আরোহী চুপ হয়ে যায়। নাজিহা, তুমি তো সিআইডি অফিসারের মা, সাবিহা খানের কাছে থাকো। আপনি কি জানলেন? একটা মানুষ যখন বাঁচতে চায় তখন সে লুকায়, কিন্তু তার নিঃশ্বাস সেটা কিন্তু সে লুকিয়ে রাখতে পারে না। আরোহী অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে, তারপর বলে ওঠে, আমি কেন আছি, কি জন্য আছি, সেটা তো আমি কাউকে জানাতে চাই না। সেটা কেউ জানবেও না।
আপনি তো মানুষকে সেবা করে বাঁচিয়ে তোলেন। আমি কাউকে বাঁচাই না, আমি শুধু ভেঙে যাওয়া মানুষদের আবার দাঁড় করিয়ে দেই। রাত 2:45। শহরের অভিজাত এলাকা, উঁচু ভবন, কাচের দেওয়াল, ভিতরে বিলাসিতা, বাইরে নিঃসঙ্গতা। আরোহী দাঁড়িয়ে আছে রাস্তার ওপারে। আজ তার টার্গেট মাহির খান, একজন বড় ব্যবসায়ী, কিন্তু আসলে নারীর পাচার চক্রান্তে অন্যতম প্রধান ব্যক্তি। আরোহী ধীরে ধীরে নিজের ফোন বের করে একটি পুরনো ছবি দেখে। একটি ছোট্ট মেয়ে, চোখ দুটো ভীতু, আরোহীর ছবিটির দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আজ আমি এসেছি তোমার জন্য। সে বিল্ডিংয়ের ভিতরে ঢুকে। মাহির খান সোফায় বসে মদ খাচ্ছে। হঠাৎ দরজায় নক। সে দরজা খুলে স্থির হয়ে যায়। সামনে দাঁড়িয়ে আছে আরোহী, কালো গাউন, ঠোঁটে রেড লিপস্টিক, গায়ে পারফিউমের ঘ্রাণ। মাহি মুগ্ধ হয়ে বলে, কি সৌভাগ্য! আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি স্বর্গ থেকে কোনো পরী আমার দরজায় এসেছে? আরোহী ধীরে ধীরে ভিতরে ঢুকে। তার কণ্ঠ নরম এবং গভীর। আপনি কি সবসময় অপরিচিত নারীদের এভাবেই স্বাগতম জানান, নাকি শুধু তাদেরকে যাদেরকে আপনি কিনতে পারেন? সব কিছুই কেনা যায় ঢার্লি, শুধু দামটা সঠিক হতে হয়। তোমার দামটা কত? আরোহী ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়, তার চোখ সরাসরি মাহিরের চোখে। আমার দাম আপনার জীবনের থেকেও বেশি? আরোহী কিছু বুঝে ওঠার আগে হঠাৎ পিছন থেকে কয়েকজন লোক বেরিয়ে আসে, বন্দুক ত্যাগ করা। মাহির হেসে উঠে বলে, আমি জানতাম তুমি আসবে, স্মাইল কিলার। তখনই হঠাৎ আরোহীর শরীর জমে যায়। প্রথমবার সে ফাঁদে পড়েছে। মাহির ধীরে ধীরে তার কাছে আসে, তার মুখে বিকৃত হাসি। তুমি ভেবেছো তুমি শিকারী, কিন্তু আজ তুমি নিজেই শিকার। আর তুমি নিজেকে বাঁচাতে পারবে না ডার্লিং, আর কেউ জানবে না তুমি কে ছিলে। আরোহীর চারপাশে তাকায়, পালানোর পথ নেই। লোকগুলো বন্দুক তুলেছে। তার চোখে প্রথমবার মৃত্যুর ছায়া। সে চোখ বন্ধ করে ফেলে, মনে মনে বলে, এটাই বুঝি শেষ? ঠিক তখনই জোরালো এক শব্দ, ভুম। একজন লোক মাটিতে পড়ে যায়। সবকিছু ঘটে কয়েক সেকেন্ডের মধ্যে। মাহি স্তব্ধ। অন্ধকার থেকে বেরিয়ে আসে আদ্রিয়ান, তার চোখে আগুন। সে ধীরে বলে, আমি সবসময় দেরি করি, কিন্তু আজ আর দেরি করতে পারলাম না। মাহির বন্দুক তুলে আদ্রিয়ান দ্রুত এগিয়ে যায়। আদ্রিয়ান গর্জে উঠে বলে, তুমি জানো না তোমার সবচেয়ে বড় ভুল কি? তুমি ভাবছো তুমি একজন নারীকে ফাঁদে ফেলেছো, কিন্তু তুমি বুঝতে পারোনি তুমি এমন একজনকে ছুঁয়েছো যাকে আমি মরতে দেব না। তাদের মধ্যে লড়াই শুরু হয়, তুমুল লড়াই। শেষে মাহির মাটিতে পড়ে যায়। মৃত্যু খুব নীরবতা। আরোহী দেওয়ালের পাশে দাঁড়িয়ে, তার শ্বাস কাঁপছে। আদ্রিয়ান তার দিকে এগিয়ে আসে ধীরে ধীরে, তার চোখে তাকায়, তার কণ্ঠ নরম হয়ে যায়। সে বলে, তুমি সবসময় শক্ত হয়ে থাকো, সবসময় মৃত্যু হয়ে দাঁড়াও অন্যের সামনে, কিন্তু আজ আমি তোমার চোখে ভয় দেখেছি, আর সেই ভয় আমাকে মেরে ফেলেছে। ভিতর থেকে আরোহী তার দিকে তাকায়, তারপর ঠোঁট কাঁপে। ধীরে ধীরে আরোহী বলে, তুমি কেন আমাকে বাঁচালে? আমি তো একজন খুনি, আমি তো মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। আদ্রিয়ান ধীরে তার মুখের কাছে এসে বলে, না, তুমি মৃত্যু নও, তুমি সেই জীবন যাকে কেউ বাঁচতে দেয়নি। আর আজ আমি তোমাকে মরতেও দিতে পারতাম না, কারণ আমি জানি না কেন, কিন্তু তোমাকে হারানোর চিন্তাটা আমাকে ভেঙে দিয়েছিল। দুজনের মধ্যে এক নীরবতা। তাদের নিঃশ্বাস একে অপরকে ছুঁয়ে যাচ্ছে প্রথমবার। আরোহীর চোখ ভিজে উঠে। সে ফিসফিস করে বলে, আমাকে দুর্বল করবে না প্লিজ, আমি এক অভিশাপ। আমি কখনো আলোকে ভালোবাসিনি, আমি সব সময় অন্ধকারের প্রেমে পড়েছি। আদ্রিয়ান প্রথমবার আরও কাছে এগিয়ে আসে, আরোহীর হাতটা ধরে। এ প্রথমবার স্মাইল কিলারের হাতটা কেঁপে ওঠে। ঢাকার ভেজা রাস্তায় উপরে দাঁড়িয়ে ছিল ইরা, পুলিশ ইউনিফর্ম পরা, কিন্তু চোখ দুটো নিঃশেষ।
সামনের একটা পুরনো বাড়ি। এই বাড়ির ভিতরেই 3 বছর আগে তার ছোট বোন মেহরিনের মরদেহ পাওয়া গেছিল। রেপ করা হয়েছিল নৃশংসভাবে, কিন্তু খুনি ধরা পড়েনি, শাস্তি পায়নি, কারণ তারা ছিল মন্ত্রীপুত্র। টাকার নিচে চাপা পড়ে গিয়েছিল সব কিছু। কোর্টে প্রমাণ হয়নি, সাক্ষী দেয়নি কেউ। সেই রাতের পর থেকে বদলে যায় ইরার মনোবল। ইরা পুলিশ ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে আইনের উপর থেকে তার বিশ্বাসটাকে হারিয়ে ফেলে। ইরা এক্ষণে একটা লাশের সামনে দাঁড়িয়ে আছে। সে মনে মনে বলছে, এই প্রথমবার কেউ একটা ঠিক কাজ করেছে। যারা মারা যাচ্ছে তারা সবাই কোনো না কোনো অপরাধ করে আইনের হাত থেকে বেঁচে যাওয়া মানুষ। কেউ রেপিস্ট, কেউ মাদক ব্যবসায়ী, নারী পাচারকারী, ক্ষমতাবান জানোয়ার। তোদের শেষটা এভাবেই হওয়া উচিত। ইরা খুনিকে ধরতে চায়, কারণ সে আইনের লোক। তার কাছে আইন সব। কিন্তু খুনির প্রতিশোধের ধরনে সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। কারণ স্মাইল কিলার ঠিক সেই মানুষগুলোকেই মারছে যাদের মৃত্যু ইরা বহুত রাত ভর কেঁদে কেঁদে চেয়ে এসেছে। আমি জানি স্মাইল কিলার যা করছে সেটা আইন কখনোই সমর্থন করে না। আমি একজন আইনের লোক হয়েও মাঝে মাঝে মনে হয় সে যা করছে সেটাই ঠিক। রাতের শহর, আলোক ঝলমল, চারদিকে গ্ল্যামার, ওয়ানের গ্লাস হাতে লোকজন। রাতটা যতটা সুন্দর মনে হচ্ছে, ভিতরটা ততটাই নোংরা। আর সেই নোংরা শহরের অন্ধকারে রাজা ছিল রেদওয়ান খান। দিনে সে একজন বড় ব্যবসায়ী, টিভিতে ইন্টারভিউ দেয়, এতিমখানায় দান করে। রাজনীতিবিদরা তার হাতে হাত মিলিয়ে ছবি তুলে, কিন্তু রাত নামলে ঢাকার অন্ধকার জগতের প্রতিটা রাস্তায় গিয়ে থামতো তার পায়ের নিচে। ড্রাগ, মানব পাচার, খুন, মেয়েদের ব্ল্যাকমেল, সব কিছুর পিছনে একটাই নাম, রেদওয়ান খান। সেদিন রাতেও তার প্রাইভেট ক্লাবের ভিতরে গান বাজছিল, দামি মদের গন্ধ ভারী হচ্ছিল বাতাস। এক লোক কাঁপতে কাঁপতে এসে বলে, স্যার, আবার একটা লাশ পাওয়া গেছে। রেদওয়ান ধীরে ধীরে ওয়াইনের গ্লাসটা নামিয়ে লোকটার দিকে তাকিয়ে বলে, কোথায় পাওয়া গেছে? গুলশানের চৌরাস্তার মোড়ে। মুখের পাশে আবার সেই হাসির চিহ্ন ছিল স্যার। স্মাইল কিলার, হ্যাঁ? তার চোখ ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল, কারণ সেই লোকটা মারা গেছে। সে ছিল রেদওয়ানের খুব কাছের মানুষ, এবং সে জানতো মৃত লোকটা কী ধরনের জঘন্য কাজ করত। ঠিক তখনই দরজা ঠেলে ভিতরে ঢুকে রানী। কালো ড্রেস, ঠোঁটে লাল হাসি। রেদওয়ানের দিকে তাকালো সে। শহরটা ভয় পেতে শুরু করেছে যেন। রেদওয়ান সিগারেট জ্বালায় আর বলে, মানুষের জন্য ভয় পাওয়া ভালো, কিন্তু সেই ভয়টা যদি ভুল করে হয় তাহলে এইরকমই অবস্থায় পড়তে হয়। কিন্তু এই ইসমাইল কিলার তো কোনো ভুল করছে না। রেদওয়ান এবার তার দিকে তাকায়। তুমি কি তার প্রতি ইমপ্রেস? ধীরে ধীরে ওয়ানের ক্লাচ ঘোরানো শুরু করে। তার চোখে অদ্ভুত ঝিলিক। নো ভাইয়া, আমি শুধু ইন্টারেস্ট। কে এইজন? তার সাথে কে আছে? আদ্রিয়ান? আদ্রিয়ানের নামটা শুনে রুমটা যেন কয়েক সেকেন্ডের জন্য ঠান্ডা হয়ে গেল। এই জঘন্য আগুন থেকে দূরে থাকো রানী। রানী হেসে উঠল। রুমে চতুর্দিকে যেন রানীর হাসির শব্দে প্রতিধ্বনি হতে লাগলো। বৃষ্টি ভেজা বারান্দায় দাঁড়িয়ে ছিল আদ্রিয়ান, কালো শার্ট, হাতে সিগারেট। তার সামনে টেবিলে ছড়িয়ে ছিল কয়েকটা ছবি, সবগুলো স্মাইল কিলারের। শিকার ফুটে উঠছে, তুমি মজার খেলোয়াড়। তখনই একজন লোক এসে বলল, বস, মেয়েটা আজও বের হয়েছিল। আদ্রিয়ানের চোখ ধীরে ধীরে সরু হয়। কোথায় গিয়েছিল? একজন নেতার বাড়ির আশেপাশে। কয়েক সেকেন্ড চুপ থেকে আদ্রিয়ান বলল, তার উপরে নজর রাখো, কিন্তু তাকে ভুলেও ছুঁয়ে দেখবে না। লোকটা অবাক হয়ে তাকায় আদ্রিয়ানের দিকে, কারণ আদ্রিয়ান কখনো কোনো মেয়ের প্রতি এত ইন্টারেস্ট দেখায়নি। বিলাসবহুল একটা রুম, আয়নার সামনে দাঁড়িয়ে ছিল আরোহী, সাদা কাপড়ে মোড়া, শান্ত একটা মেয়ে, যেন পৃথিবীর সবচেয়ে নিরীহ মানুষ। কিন্তু আয়নার সামনে রাখা ছিল একটা ছোট্ট হাসি মুখ আঁকা কার্ড। আরোহী ধীরে ধীরে ঠোঁটে লিপস্টিক লাগালো, তারপর খুব আস্তে বলল, আজকের রাত আরেকটা বিচার হবে।
রাত তখন প্রায় 12টা। শহরের আলো ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছিল। কিন্তু কিছু মানুষ আছে যাদের আসল জীবন শুরু হয় রাত নামার পর। বিচারপতি মাহবুব বাড়ির সামনে কালো গাড়িটা এসে থামল। লোকটা সমাজের সম্মানিত, টিভিতে বড় বড় কথা বলে নারীর অধিকার নিয়ে, বক্তৃতা দেয়, কিন্তু তার অন্ধকার মুখটা খুব কম মানুষই জানত। টাকার বিনিময়ে সব বহু অপরাধীকে বাঁচিয়ে দিয়েছে। সব রকমের রেপিস্ট, খুনি, পাচারকারী সবাই তার টেবিলের নিচে টাকা ছুঁড়ে মুক্তি পায়। বাড়ির ভিতরে ঢুকে গায়ের কোটটা খুলছিল মাহবুব, ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো এক নারীর কণ্ঠ। মানুষের বিচার করতে করতে কখনো নিজের বিচার নিয়ে ভেবেছো বিচারপতি? লোকটা চমকে পিছনের তাকায়। অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে এক মেয়ে, চুলগুলো খোলা, শান্ত চোখ। মাহবুবের গলা কেঁপে ওঠে। এই মেয়ে, কে তুমি? মেয়েটা ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার ঠোঁটে ছিল অদ্ভুত সুন্দর হাসি। আচ্ছা বিচারপতি, একটা পুরনো কেসের কথা মনে আছে? তখনই মাহবুবের মুখের রংটা বদলে যায়, কারণ সে বুঝে গেছে এটা আর কেউ না, এই কয়েকদিনে ছড়িয়ে পড়া সেই নাম, স্মাইল কিলার। আরোহী মাথাটা কাত করে বলে, আপনি অনেক বুদ্ধিমান। লোকটা দ্রুত টেবিলের দিকে দৌড় দিল বন্দুক নেওয়ার জন্য, কিন্তু তার আগে আরোহী খুব শান্তভাবে তার মুখে হাত ছুঁড়ে দিল। মাত্র কয়েক সেকেন্ড, তারপর মাহবুব রাগে চিৎকার করতে শুরু করলো। তুই কি ভেবেছিস এভাবে পালাতে পারবি? আরোহী কোনো কথা না বলে শুধু একটা হাসি দিল আর বলল, আমি না, এবার আপনার নিঃশ্বাস পালাবে। Your time is over. 1 সেকেন্ড, 2 সেকেন্ড, কিন্তু কিছু হলো না। তারপর ধীরে ধীরে লোকটার হাত কাঁপতে শুরু করলো, চোখ উল্টে যেতে লাগলো, শরীরটা ধীরে ধীরে অবশ হয়ে এলো। সে হাঁটু গেড়ে পড়ে গেল মেঝেতে। মুখ দিয়ে কোনো শব্দ হচ্ছিল না। আরোহী নিচে বসে কানের কাছে ফিসফিস করে বলল, সেদিন একটা মেয়ে কাকুতি মিনতি করেছিল, অনেক কেঁদেছিল ন্যায় বিচারের জন্য, কিন্তু আপনি টাকা নিয়ে উল্টো করে দিলেন সব। এখন আপনার সব কিছু শেষ। কয়েক সেকেন্ড পর মাহবুব নিথর হয়ে যায়, মুখে ভয়ঙ্কর আতঙ্ক। তার পাশেই পড়ে আছে ছোট্ট হাসি মুখ আঁকা সেই কার্ড। আবার পুরো শহর কেঁপে উঠল। আরেকজন ক্ষমতাবান মানুষের রহস্যময় মৃত্যু। নিউজ চ্যানেলগুলো চিৎকার করছে, সোশ্যাল মিডিয়া আতঙ্ক, আর সবাই একটাই নাম উচ্চারণ করছে, স্মাইল কিলার। ক্রাইম সিনের সামনে দাঁড়িয়ে ছিল শেহজাদ। তার চোখগুলো লাল। 3 দিন ধরে সে ঠিকমতো ঘুমায়নি। সে নিচে পড়ে থাকা কার্ডটার দিকে তাকে দাঁত চেপে বলল, তুমি যেই হও আমি তোমাকে খুঁজে বের করব। পাশে দাঁড়িয়ে থাকা ইরা চুপচাপ শেহজাদের দিকে তাকিয়েছিল। তার মনে কোনো ভয় ছিল না এবং একটা অদ্ভুত শান্তি, কারণ সে জানতো এই মানুষটা কী ধরনের নোংরা কাজ করছিল। ইরা লাশের দিকে তাকিয়ে বলল, তুমি কি ভাবছো এরা ভালো মানুষ? আমার মনে হয় কিছু মানুষ মরার যোগ্য। শেহজাদ তীক্ষ্ণ চোখে তাকালো ইরার দিকে। আইনের বিচার আইন করবে। আইন সবসময় জাগে না অফিসার। সাবিহা খান শেহজাদের মা, তার পাশে বসে খুব শান্তভাবে চা খাচ্ছে। আরোহী টিভিতে খবর দেখাচ্ছে স্মাইল কিলার আবার আঘাত এনেছে। সাবিয়া খান ভয়ার্ত গলায় বলল। আরোহী ধীরে ধীরে কাপটা নামিয়ে রাখে। তার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটল। ঠিক তখনই শেহজাদ বাসায় ঢুকলো, ক্লান্ত শরীরে রাগ, কিন্তু তার চোখে হঠাৎ গিয়ে থামলো আরোহীর উপর। মেয়েটাকে সাদা পোশাকে খুব শান্ত মনে হচ্ছিল, মুখে অদ্ভুত রকমের একটা মায়া। মেয়েটাকে দেখে শেহজাদের মাথার ভিতর ঝড়টা অদ্ভুতভাবেই থেমে যায়। ধীরে ধীরে বলল, তুমি এখনো ঘুমাওনি? জেগে আছো এখনো? আপনার অপেক্ষায় ছিলাম। কয়েক সেকেন্ড দুজনের চোখ আটকে রইল। অদ্ভুত নীরবতা। কেউ জানে না এরা দুইজন দুই মেরুর প্রাণী।
দর্শক, আরোহী কেন শেহজাদের বাসায় কিভাবে আসলো, সমস্ত ঘটনা আমরা গল্পের মধ্যে পরবর্তীতে জানতে পারবো। অন্ধকার জগতে কুখ্যাত মানুষ রেদওয়ান খানের সাম্রাজ্যে একটা নিয়ম ছিল, কেউ তাকে বিশ্বাসঘাতকতা করলে সে আর সকালে সূর্য দেখতে পারতো না। কিন্তু একটা মানুষ ছিল যাকে রেদওয়ান খান কখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি। সে হচ্ছে আদ্রিয়ান শাহ। কারণ আদ্রিয়ান কারো লোক না, সে নিজেই অন্ধকার তৈরি করেছে। শহরে কালোবাজারে তার নাম শুনলে মানুষের রাস্তা বদলে ফেলত। কেউ বলতো সে অস্ত্র ব্যবসায়ী, কেউ বলতো সে ভাড়াটে মৃত্যুদণ্ড, কিন্তু আসল সত্যিটা কেউ জানতো না। রেদওয়ান বহুবার নিজের দলে টানতে চেয়েছিল, টাকা, ক্ষমতা, অংশীদারিত্ব সব অফার দিয়েছে, কিন্তু আদ্রিয়ান প্রতিবার একই জবাব দিয়েছে। আমি কারোর পোষা জানোয়ার নই, কারণ নিয়ন্ত্রণ আমি চিনি না, সবকিছু আমি নিজেই নিয়ন্ত্রণ করি। এই একটা কথা রেদওয়ানের অহংকারের রেশে আগুন লাগিয়ে দিয়েছিল। আর রেদওয়ানের বোন রানী, সে প্রথম দিক থেকে আদ্রিয়ানের প্রতি অদ্ভুতভাবে দুর্বল ছিল, কারণ আদ্রিয়ান তাকে ভয় পায় না। এই শহরে সব পুরুষ যেখানে রানীর দিকে তাকিয়ে পাগল হয়ে যায়, সেখানে আদ্রিয়ান তার দিকে ফিরেও তাকায় না। তার সৌন্দর্য, গ্ল্যামার্স দেখেও যেন কিছুই অনুভব করে না। আর এটাই ভিতরে ভিতরে রানীকে পাগল করে দিচ্ছিল। তুমি যতই দূরে দূরে থাকো, কাছে তো তোমাকে আসতেই হবে আদ্রিয়ান। আমার কাছ থেকে পালাতে পারবে না তুমি। রাত তখন প্রায় 1টা। রানীর প্রাইভেট ক্লাবের ভিআইপি ফ্লোর পুরা ফাঁকা, হালকা নীল আলো, ধোয়া ভরা বাতাস, দূরে ধীর সুরে গান বাজছে। সোফায় বসে ফোন দেখছিল আদ্রিয়ান। ঠিক তখনই হাই হিলের শব্দ তুলে সামনে এগিয়ে এসে দাঁড়ায় রানী। কালো সিল্ক ড্রেসে তাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। রানী ওয়াইনের গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য। আদ্রিয়ান ওদিকে না তাকিয়ে বলে ওঠে, প্রয়োজন নেই। তুমি সবসময় এত রুড থাকো কেন? তুমি সবসময় এত বিরক্তকর কেন? রানী হেসে ওঠে, তারপর ধীরে ধীরে আদ্রিয়ানের পাশে বসে মাতাল সুরে বলতে থাকে, তোমাকে যতই দেখি ততই মনে হয় তুমি মানুষ না। কথাটা শুনে আদ্রিয়ান এবার রানীর দিকে তাকায়। তাহলে কি মনে হয়? রানী ঠোঁট কামড়ে ফিসফিস করে বলে, তুমি একটা জ্বলন্ত আগুন, যে আমাকে প্রতিনিয়ত পুড়িয়ে মারছে। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর ধীরে ধীরে আদ্রিয়ান একটা সিগারেট জ্বালায়। সিগারেটের আগুনের দিকে তাকিয়ে বলতে শুরু করে, তাহলে আগুন নিয়ে খেলতে চেও না। রানী মুচকি হেসে আদ্রিয়ানের আরো কিছুটা কাছে এসে আবেগী সুরে বলতে থাকে, যদি পুড়তে চাই? তাহলে ছাই হয়ে যাবে। রানী এবার আরো কিছুটা এগিয়ে আসে, তার চোখে অদ্ভুত রকমের একটা নেশা। তুমি জানো এই শহরের সব পুরুষ আমাকে চাই। আদ্রিয়ান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলতে থাকে, সমস্যা কি জানো, আমি সব পুরুষের মধ্যে পড়ি না। রানীর হাসিটা একটু থেমে যায়, সে কিছু একটা ভেবে বলে, ও আচ্ছা, তাহলে কি ওই মেয়েটার জন্য? আদ্রিয়ানের চোখ ঠান্ডা হয়ে গেল। প্রশ্নবোধক স্বরে সে জিজ্ঞেস করে, কোন মেয়েটা? যার বাসার সামনে তুমি ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকো। একটু নীরবতা, রানী একটা হাসি দেয়। তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? আদ্রিয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ায়, রানীর দিকে তাকিয়ে ধারালো সুরে, তুমি বেশি জানার চেষ্টা করছো। রানী উঠে দাঁড়ায়, দুজনের এখন খুব কাছে। আমি যদি বেশি বেশি জানতে চাই? আদ্রিয়ান নিচু হয়ে তার কানের কাছে ফিসফিস করে বলে, তাহলে একদিন তোমার ভাইয়ের মতো তুমিও ভুলের পথে চলবে। তুমি রেদওয়ানকে এত ঘৃণা করো কেন? আদ্রিয়ান এবার হালকা হাসে, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই, আছে শুধু অন্ধকার। কারণ কিছু মানুষের বেঁচে থাকাই অপমান। তুমি কি ওকে মারতে চাও? কখনোই না। তাহলে কি করতে চাও? আমি ওর সব কিছুই শেষ করে দিতে চাই, ক্ষমতা, সাম্রাজ্য, অহংকার, তারপর ওকে। রানী কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল আদ্রিয়ানের মুখের দিকে, তারপর হঠাৎ করেই বলে, ঠিক আছে, আমি তোমাকে এই কাজে সাহায্য করতে পারি। আদ্রিয়ানের ভুরু কুচকে গেল, রানীর দিকে কিছুটা তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, নিজের ভাইয়ের সাথে বিট্রে করবে। রানী ঠোঁট বাঁকিয়ে বলে, আমি কারো না, আমি শুধু আমার নিজের। তুমি পুরোটাই ভুল। মানে কি বলতে চাও? তুমি এখনো তোমার অনুভূতির দাসী। রানীর বুকটা কেঁপে উঠল, কারণ এই মানুষটা তাকে প্রতিবার এমনভাবে আঘাত করে যেটা অন্য কেউ করার সাহস পায় না। রানী এবার তার কণ্ঠটা নরম করে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে,
একদিন তুমি আমার কাছে অবশ্যই ফিরবে। আরিয়ান দরজার দিকে হাঁটতে থাকে, পেছনে না তাকিয়েই বলে, আমি কারো কাছে ফিরি না, মানুষ শুধু আমার থেকে পালায়। বৃষ্টি হচ্ছিল সেদিন। থানার সামনে বারান্দায় সিগারেট খাচ্ছে শেহজাদ। চোখের নিচে ক্লান্তি, 3 রাত ধরে সে ঘুমাননি। স্মাইল কিলার যেন প্রতিবার তার হাতের নাগাল থেকে বের হয়ে যাচ্ছে। ঠিক তখনই পিছন থেকে ইরার কণ্ঠ ভেসে এলো। এভাবে চললে তুমি আগে মরবে, খুনিকে ধরতে হবে না। শেহজাদ পিছন ফিরে তাকায়। ইরার হাতে 2টো কফির কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। সে একটা কাপ বাড়িয়ে দেয় শেহজাদের দিকে। এই নাও এটা। তুমি আমার জন্য কফি আনলে? পুরো থানার সবচেয়ে ভয়ঙ্কর মুখটা হচ্ছে তোমার, ভাবলাম একটু মানুষ বানাই। শেহজাদের ঠোঁটের কোণে অল্প হাসি ফুটে উঠল। হাসিটা ছিল খুব ছোট, কিন্তু ইরা সেটা দেখে থেমে গেল। কারণ এই মানুষটা খুব কম হাসে। দুজনে থানার বারান্দায় পাশাপাশি দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, শুধু বৃষ্টির শব্দ। শেহজাদ ইরার দিকে তাকিয়ে বলে, তুমি স্মাইল কিলারকে ভয় পাও না? ইরা ধীরে ধীরে কফিতে চুমু দিচ্ছিল। শেহজাদের দিকে তাকিয়ে বলে ওঠে, মোটেও না, কারণ সব খুনি একরকম হয় না। খুনি মানে খুনি, তার আবার রকম কিসের? তাহলে যারা টাকার জন্য ধর্ষকদের বাঁচায় তারা কি? শেহজাদ চুপ। ইরা এবার শেহজাদের দিকে তাকিয়ে বলে, আইন সবসময় ঠিক হয় না। তবুও আইন নিজের হাতে নেয়ার অধিকার কারণেই। কথাটা শুনে ইরা হালকা হেসে ফেলে। তুমি খুব সৎ মানুষ। কোনো সমস্যা? না, এই শহরে সৎ মানুষ খুবই কম। ঠিক তখনই একটা বজ্রপাতের শব্দ হয়। ইরা একটু কেঁপে ওঠে। অজান্তে তার হাত শেহজাদের হাতের মধ্যে চলে যায়। দুজনেই থেমে গেল কয়েক সেকেন্ড। ধীরে ধীরে তার হাতটাকে ধরে রাখলো, সরালো না, শুধু তাকিয়ে রইল ইরার দিকে। ভেজা চুল, ক্লান্ত চোখ, কিন্তু ভিতরে অদ্ভুত শক্ত একটা মেয়ে। ইরা শেহজাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি অনেক কিছু লুকিয়ে রাখো? আমি সবটা জানতে চাই। কেন সেটা জানতে চাও? কয়েক সেকেন্ড চুপ থেকে শেহজাদ বলল, কারণ আমি তোমাকে বুঝতে চাই। ইরার বুকের ভিতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। কারণ বহুত দিন পর কেউ তাকে এমনভাবে দেখেছে। একজন পুলিশ অফিসার হিসাবে না, একজন শক্ত মেয়ে হিসাবে না, শুধু একজন মানুষ হিসাবে। হঠাৎ ভিতর থেকে একজন কনস্টেবল দৌড়ে এলো। স্যার, আরেকটা লাশ পাওয়া গিয়েছে। শেহজাদের মুখ মুহূর্তেই বদলে গেল। সে দ্রুত এগিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে একবার পিছনে তাকালো ইরার দিকে। কফিটা খুব ভালো ছিল। তুমি আবার হাসতেও পারো, এটা আজ জানলাম। প্রথমবার একটু স্বাভাবিকভাবে হাসলো, তারপর চলে গেল। আর ইরা চুপচাপ দাঁড়িয়ে রইল। বৃষ্টির ফোঁটা পড়ছে। তার মনে অদ্ভুত একটা ভয় জন্ম নিচ্ছে। কারণ সে বুঝতে পারছে সে ধীরে ধীরে এমন একজন মানুষের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে যে একদিন সত্যটা জানলে তাকে ঘৃণা করতে পারে। রাত প্রায় 2টা। পুরো শহর ঘুমিয়ে, কিন্তু সাবিহার বেগমের বাসায় ছাদে দাঁড়িয়েছিল আরোহী। কালো শাল জড়ানো, চোখ দুটো আকাশের দিকে। আজকের খুনটা করার পর তার মুখে কোনো ভয় নেই কোনো অনুশোচনা, শুধু গভীর নীরবতা। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো একটি পরিচিত কণ্ঠস্বর। তুমি কি সবসময় এইভাবে ওই দূরের আকাশে কেন তাকিয়ে থাকো? আরোহী ঘুরে তাকালো না। আপনি সব সময় মানুষের পেছনে লুকিয়ে আসেন কেন? আদ্রিয়ান হালকা হাসি দিয়ে পাশে এসে দাঁড়ালো। তুমি জানো আমি তোমার ওপর নজর রাখি। জানি না তো। তবুও তুমি ভয় পাও না? আরোহী এবার ধীরে তার দিকে তাকালো, সেই শান্ত চোখ। আপনাকে ভয় পাওয়ার মতো মানুষ বলে তো মনে হয় না। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল আরোহীর দিকে, তারপর বলল, এটা তোমার ভুল ধারণা। বাতাসে আরোহীর চুলগুলো উড়ছিল। আরোহী ধীরে ধীরে বলে, আমি ভুল মানুষকে ভয় পেতে পেতে ক্লান্ত। কথাটা শুনে আদ্রিয়ানের চোখ কয়েক সেকেন্ডের জন্য বদলে গেল। কারণ সে বুঝতে পারলো এই মেয়েটার ভিতরে অনেক পুরনো অন্ধকার বাসা বেঁধে আছে। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। নিচে শহরের আলো জ্বলছে। হঠাৎ আদ্রিয়ান বলল, তুমি কখনো স্বাভাবিক জীবন চাওনি? স্বাভাবিক জীবন? সেটা তো স্বাভাবিক মানুষের জন্য। আমি তো স্বাভাবিক নই। তুমি নিজেকে এত আলাদা ভাবো কেন? কারণ
আমি আলাদা, তাই। আদ্রিয়ান এবার তার দিকে একটু ঝুঁকে এলো। তুমি নিজেই চারপাশে দেয়াল তুলে রাখো কেন? আর আপনি তো। কথাটা বলেই সে থেমে যায়। আমি দেয়াল না, আমি আগুন। আরোহীর ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে ওঠে। নিজেকে নিয়ে আপনার আত্মবিশ্বাস অনেক। তোমার সামনে এই প্রথমবার ডাউট হচ্ছে। আরোহী এবার তাকায় আদ্রিয়ানের দিকে। দুজনের চোখ কয়েক সেকেন্ড আটকে রইল। অদ্ভুত ইনোসেন্ট এক নীরবতা, যেন দুজনে বুঝতে পারছে তারা কেউ স্বাভাবিক না। ঠিক তখনই হঠাৎ প্রবল বাতাসে আরোহীর শালটা উড়ে সরে যায় শরীর থেকে। হাতের পুরনো কাটা দাগগুলো দেখা যায় কয়েক সেকেন্ডের জন্য। আদ্রিয়ানের চোখগুলো সেখানে থেমে যায়। সে খুব আস্তে জিজ্ঞেস করে, কে করেছে তোমার এইগুলো? আরোহীর মুখ মুহূর্তেই শক্ত হয়ে যায়। সে দ্রুত হাতটাকে ঢেকে ফেলে। কিছু প্রশ্ন না করাই ভালো। আদ্রিয়ান এবার তার হাতটা ধরে ফেলে। খুব শক্ত করে না, খুব আস্তে, যেন আদ্রিয়ান ভয় পাচ্ছে শক্ত করে ধরলে হাতটা ভেঙে যাবে। আরোহী তার হাতটা ছাড়িয়ে নিতে চায়। দুর্বল মানুষ কখনোই বেঁচে থাকে না, সবসময় যুদ্ধ করে বাঁচতে হয়। আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না। আদ্রিয়ান ধীরে ধীরে আরোহীর আরো কাছে এসে নরম সুরে বলে, আমি জানতে চাই সবটা। আরোহীর বুকের ভিতরটা কেঁপে ওঠে অদ্ভুতভাবে। কারণ বহুদিন পর কেউ তার ভিতরের মানুষটাকে জানতে চাইছে। তার মুখ না, তার অভিনয় না, তার নিজের সম্পর্কে। ঠিক তখন দূরে আজান শব্দ ভেসে আসে। আরোহী ধীরে পিছিয়ে যায়। আপনি আমার থেকে দূরে থাকুন। কেন দূরে রাখতে চাইছো? আরোহী কয়েক সেকেন্ড চুপ থেকে বলে, আমি মানুষকে ধ্বংস করি। আদ্রিয়ানের চোখে সেই বিপজ্জনক হাসিটা ধীরে ধীরে ফুটে ওঠে। আরোহীর দিকে তাকিয়ে আদ্রিয়ান বলে ওঠে, সমস্যা কি জানো? ধ্বংসের দিকেই আমার দুর্বলতা খুব বেশি। রানী বুঝতে শুরু করে আদ্রিয়ান বদলে যাচ্ছে। রাত তখন 12:30। প্রাইভেট লঞ্চে হালকা মিউজিক চলছে। আদ্রিয়ান বসে কিছু দেখছিল। ঠিক তখনই রানী ঢুকলো। আজকে তার চোখে অন্যরকম তীক্ষ্ণতা। সে ধীরে ধীরে এসে আদ্রিয়ানের সামনে দাঁড়ায়। আজকাল তোমাকে খুব অদ্ভুত লাগছে। তোমার অবজারভেশন পাওয়ার বেড়ে গেছে। তুমি দিন দিন বদলে যাচ্ছ। আদ্রিয়ান এবার ফোনটা নামায়। রানীর দিকে তাকিয়ে বলে, মানুষ বদলায়, কিন্তু তুমি বদলাও না কেন? কিছুক্ষণের নীরবতা। তারপর রানী ধীরে ধীরে বলে, আগে তুমি কারো ফোন ধরতে না, কারোর জন্য অপেক্ষাও করতে না, কিন্তু এখন। সে টেবিলে উপরে রাখা একটা কাগজ তুলে ধরে। সেখানে একটা নাম লেখা। সেটা আদ্রিয়ানের সামনে ধরে। এটা দেখে আদ্রিয়ান রানীকে কিছুটা ধমকের স্বরে বলে ওঠে, আমার জিনিসে হাত দেওয়ার সাহস কোত্থেকে হলো? রানী এবার কিছুটা কাছে এগিয়ে আসে। আদ্রিয়ানের খুব কাছাকাছি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে ওঠে, তুমি ওই মেয়েটার বাসার সামনে রাত কাটাও কেন? তোমার সমস্যাটা কি? রানী থেমে আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে। আদ্রিয়ান চুপ। রানী হালকা হাসে। তুমি কি ওই মেয়েটাকে পছন্দ করো? আমি কাউকে পছন্দ করি না। মিথ্যে বলছো তুমি। 5 সেকেন্ড দুজনের চোখ নীরব রইল। তারপর রানী ধীরে বলে, ওই মেয়েটার মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? আদ্রিয়ান একটা সিগারেট জ্বালায়। ধোয়ার আড়াল থেকে শুধু একটা কথা বলে, অন্ধকার। রানীর বুকটা কেঁপে ওঠে। কারণ সে বুঝতে পারছিল এই প্রথম কোনো মানুষ আদ্রিয়ানের ভিতরে আগুন ছুঁতে পেরেছে। আর সেটা সে না, অন্য কেউ। রেদওয়ান ভয়ঙ্কর জগতের লোক হলেও দিনের আলোতে সে একজন গণ্যমান্য ব্যক্তি। আজ এক বড় পার্টি পুরো হলো। আলোয় ঝলমল করছে। রাজনীতিবিদ, ব্যবসায়ী, অপরাধী, শিক্ষিত সমাজ সবাই উপস্থিত। সাবিয়া খানের সাথে সেদিন প্রথম সেখানে সাদা একটা ড্রেসে হাজির হয় আরোহী। তাকে অস্বাভাবিক শান্ত লাগছিল। কিন্তু হলরুমে ঢুকতেই তার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠল। কারণ দূরে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে দেখে তার হাতটা কেঁপে উঠল। তার হৃদয়ের মধ্যে এক ধরনের ঝড় বইতে শুরু হলো। রেদওয়ান হঠাৎ থেমে গেল। তার চোখে আটকালো আরোহীর উপর। কয়েক সেকেন্ড অদ্ভুত নীরবতা, যেন কোথাও সে এক চোখগুলো আগে দেখেছে। সাবিয়া খান হাসি মুখে বললেন, এই হচ্ছে আমার মেয়ে আরোহী। রেদওয়ান ধীরে ধীরে হাত বাড়ালো। নাইস টু মিট ইউ। আরোহীর
তার হাত ধরতেই হঠাৎ আরোহীর মাথায় ভিতরে ঝলক দিয়ে উঠল রক্ত, পাহাড়ি রাস্তা, একটা গাড়ি, ভয়ঙ্কর হাসি। তার নিঃশ্বাসটা যেন কেঁপে উঠল। রেদওয়ান ভুরু কুচকায়, আরোহীর দিকে তাকিয়ে থাকে। আপনি ঠিক আছেন? আরোহী দ্রুত হাতটা সরিয়ে নেয়, জি, আমি ঠিক আছি। কিন্তু তার কণ্ঠটা মনে হয় কাঁপছিল। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা আদ্রিয়ান পুরো ব্যাপারটা লক্ষ্য করছিল। আরোহী রিদওয়ানকে দেখে ভয় পেয়েছে। না, শুধু ভয় নয়, যেন মনে হচ্ছে আরোহী গভীর কিছু। রেদওয়ান এবার ধীরে ধীরে বলে ওঠে, মিস আরোহী, আমি আপনার ওই চোখ দুটো কোথায় যেন দেখেছি, বুঝলেন? মনে হয় আরোহী চোখ কয়েক সেকেন্ডের জন্য অন্ধকার হয়ে গেল। আমার মনে হয় না আপনি আমাকে কোথাও দেখেছেন। হয়তো ভুল করেছি, কিন্তু পরিচিত মনে হচ্ছিল। আদ্রিয়ান এবার সামনে এসে দাঁড়ালো, ইচ্ছে করে আরোহীর পাশে। রেদওয়ান সাহেব, আপনি মানুষ কম চেনেন না, তবুও আজ ভুল করে ফেললেন। রেদওয়ান ঠান্ডা চোখে তাকায় আদ্রিয়ানের দিকে। টেনশন নিও না, সব ভুল একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু রেদওয়ান সাহেব, সত্যি বের হলে মানুষ বেঁচে থাকে না। কয়েক সেকেন্ডে পুরো পরিবেশ নিস্তব্ধ। আরোহীর বুকের ভিতরে তখন ঝড় চলছে, কারণ বহুদিন পর সে তার নিজের অতীতের এক গন্ধ পেয়েছে। রাত প্রায় 3টা, পুরো শহর বৃষ্টিতে ভিজে নিস্তব্ধ, কিন্তু রেদওয়ান খানের পেন্ট হাউসের ভিতরে আগুন জ্বলছিল, রাগের আগুন। সে টেবিলের উপর থাকা গ্লাসটা ছুঁড়ে মারল দেওয়ালে, কাঁচ ভেঙে চারিদিকে ছুঁড়ে পড়ল। সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো মাথা নিচু করে আছে। রেদওয়ানের চোখ রক্তবর্ণ। একটার পর একটা মানুষ মরছে আর তোমরা কিছুই করতে পারছো না, হ্যাঁ? স্যার, এসএল কিলার কাউকে ক্লু দেয় না। রেদওয়ান ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল। পৃথিবীতে যদি প্রতিটা মানুষ ভুল করে? সে লোকটার কলার চেপে ধরে রাগে গজগজ করে বলতে লাগলো, আমার শুধু একটা ভুল দরকার, একটা ভুল। ঠিক তখনই দরজা খুলে রানী ঢুকলো ভিতরে। সে একবার চারপাশে তাকিয়ে বিরক্তকর গলায় বলল, তুমি চিৎকার করলে মানুষ সব ঠিক হয়ে যাবে না। রেদওয়ান হাত ছেড়ে দিল লোকটার কলার থেকে, রানীর দিকে কড়া নজরে তাকিয়ে বলল, তুমি এখানে এসেছো কেন এসেছো? রানী শান্তভাবে বসলো, রেদওয়ানের দিকে তাকিয়ে বলতে লাগলো, কারণ তুমি ভুল জায়গায় ভুল মানুষ খুঁজে বেড়াচ্ছ। রেদওয়ান ভ্রু কুঁচকে ফেলে মুখের মধ্যে কিছুটা অবতায় এনে রানীর দিকে তাকিয়ে প্রশ্ন করে, মানেটা কি বলতে চাচ্ছ? রানী ওয়াইনের গ্লাসে চুমুক দেয়, শান্তভাবে রেদওয়ানের দিকে তাকায়, তারপর ধীরে ধীরে বলে, শহরের নতুন আতঙ্ক, স্মাইল কিলার, টার্গেট সেদিকে রাখো। আর তাকে ধরতে চাইলে আগে বুঝতে হবে সে কেন বেছে বেছে শুধু তাদের টার্গেট করছে যারা আইনের হাত থেকে বেঁচে যাওয়া মানুষ। সে কি কোনো সাইকো? কখনোই না, সে খুব সেনসিটিভ। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর রানী রেদওয়ানের দিকে তাকিয়ে বলে ওঠে, আর একটা কথা কি জানো? রেদওয়ানের চোখগুলো চিকচিক করে ওঠে। আমার মনে হয় ওই অন্ধকারের আগুনে আদ্রিয়ান কিছু একটা লুকাচ্ছে। এদিকে শহরের অন্য পাশে পুরনো এক বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান। বৃষ্টির ফোঁটাগুলো তার কালো শার্টে ভিজিয়ে দিচ্ছে। আরোহী একটা বিল্ডিংয়ের পাশে দাঁড়িয়ে নিজের শহরের দিকে তাকিয়েছিল। আজ সে অস্বাভাবিক চুপচাপ। ধীরে তার পাশে এসে দাঁড়ায় আদ্রিয়ান। তুমি যখন চুপ থাকো তখন তোমাকে সবচেয়ে বেশি ডেঞ্জারাস মনে হয়। আপনি সবকিছুর মধ্যে ডেঞ্জারাস খুঁজে পান কেন? কারণ ডেঞ্জারাস আমাকে বাঁচিয়ে রেখেছে। কিছুক্ষণ দুজনেই চুপচাপ, তারপর আদ্রিয়ান নিচু গলায় বলে, আজ তুমি কাঁপছিলে। আরোহীর চোখগুলো একটু সরু হয়। আপনার এরকম কেন মনে হলো? আর কখন এটা? রেদওয়ানের পার্টিতে রেদওয়ানকে দেখে। বৃষ্টির শব্দ হঠাৎ যেন ভারী হয়ে উঠল। আরোহী আদ্রিয়ানের দিকে ফিরে বলতে লাগলো, আপনি আমাকে অবজার্ভ করছেন? হ্যাঁ, শুধু তোমাকেই করি। আমাকে অবজার্ভ করা ডেঞ্জারাস হতে পারে। তুমি বারবার একই কথা বলো কেন? কারণ আপনি বুঝতে চান না। তাহলে বোঝাও আমাকে। আরোহী এবার তার দিকে তাকালো।
চোখে অদ্ভুত রকমের একটা ক্লান্তি। কিছু মানুষকে কাছ থেকে দেখলে সেই মানুষটা বাঁচে না। আদিরান ধীরে ধীরে আরোহীর দিকে এগিয়ে আসে, এত কাছে যে আরোহীর নিঃশ্বাস কেঁপে উঠল। তারপর আরোহীর কানের কাছে এসে ফিসফিস করে বলে, সমস্যাটা কি জানো, আমি অনেক আগেই নিজের মরার ভয়টা হারিয়ে ফেলেছি। ঠিক তখনই আরোহীর ফোনে একটা মেসেজ আসে, হাকিম আজমির শাহ। মেসেজে লেখা ছিল, পুরনো আগুন আবার জ্বলতে শুরু করেছে। আদ্রিয়ান সেটা লক্ষ্য করলো, আরোহীকে প্রশ্ন ছুড়ে দিল। কি হয়েছে, কোনো সমস্যা? আরোহী দ্রুত ফোনটা লুকিয়ে ফেলল। আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে বলল, কই কিছু না তো, কোনো সমস্যা নেই। আদ্রিয়ান কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, তুমি যখন মিথ্যে কথা বলো তোমার তখন চোখগুলো বদলে যায়। সাথে সাথেই আরোহীর বুকটা কেঁপে উঠল, কারণ এই মানুষটা ধীরে ধীরে তার ভিতরে ঢুকে যাচ্ছে, যেটা মোটেও উচিত না। পরের দিন সকাল, শেহজাদ থানার তদন্ত রুমে বসে ফাইল উল্টে দেখছিল। টেবিল ভর্তি ছবি মৃতদের, স্মাইল কার্ড যেটা প্রত্যেকটা লাশের কাছে পাওয়া যায়, পোস্টমর্টমের রিপোর্ট, কিন্তু একটা জিনিস তাকে পাগল করে দিচ্ছিল। কোনো এভিডেন্স নেই, একটা খুনি কোনো রকমের কোনো ক্লু রাখছে না। ঠিক তখনই ইরা দরজা ঠেলে ভিতরে ঢুকলো, ইরার হাতে কফি। তুমি আবার সারা রাত ঘুমাওনি? শেহজাদ চোখ না তুলেই বলল। ঘুমালে খুনি ধরা পড়বে না। ইরা সামনে এসে কফিটা রাখলো, তারপর শেহজাদের দিকে তাকিয়ে বলল, আর এভাবে চললে তুমি নিজে বেঁচে থাকবে না কেস সলভ করার জন্য। এবার হালকা বিরক্ত হয়ে তাকালো ইরার দিকে। তুমি কি সবসময় লেকচার দাও? ইরা ঠোঁট বাঁকিয়ে হাসলো, শেহজাদের দিকে তাকিয়ে বলল, দেই, তবে শুধু তোমাকে। কিছুক্ষণ চুপ, তারপর শেহজাদ নিচু গলায় বলে, আজকে একটা অদ্ভুত জিনিস পেয়েছি। ইরা কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কি সেটা? শেহজাদ একটা ছবির সামনে এগিয়ে দিল। পার্টির সিসিটিভি ফুটেজ দেখো, রিদওয়ানের পাশে দাঁড়িয়ে আছে আরোহী, আর কয়েক সেকেন্ড পর তার মুখের এক্সপ্রেশন পুরোটা বদলে যাচ্ছে। ইরা ছবিটা দেখে তাকিয়ে রইল, তারপর শেহজাদের দিকে তাকিয়ে প্রশ্ন করে, এটা দেখো তুমি কি ভাবছো? শেহজাদ ধীরে ধীরে ইরার দিকে তাকিয়ে বলে, আমার মনে হচ্ছে আরোহী কোনোভাবে ওই রিদওয়ানকে চেনে। ইরার বুকটা ধপ করে উঠল, কিন্তু বাইরে সেটা বুঝতে দিল না। রেদওয়ান কত বড় মাপের মানুষ, তাই হয়তো দেখে ভয় পেয়েছে। আচ্ছা, আরোহীকে দেখে কি তোমার মনে হয় সে কাউকে ভয় পাবে? কথাটা বলেই থেমে গেল, কারণ সে নিজেই বুঝতে পারল মেয়েটাকে যতই দেখছে তত যেন বেশি রহস্যময় লাগছে। সাবিয়া খানের বাসার নিচের রুমে বসেছিল আরোহী, তার সামনে আয়না, কিন্তু সে নিজের মুখের দিকে তাকাচ্ছিল না। হাতে ধরা পুরনো একটা লকেট, ভিতরে আধপোড়া একটা ছবি। হঠাৎ দরজায় টোকা, আরোহী দ্রুত লকেটটা লুকিয়ে ফেলল। ভেতরে আসুন। দরজা খুলে ভিতরে প্রবেশ করে শেহজাদ। আজকে তার চোখে অন্যরকম ক্লান্তি। সে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর আরোহীর দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক আছো তো? হঠাৎ এই প্রশ্ন কেন? জানি না, তোমাকে আজকে একটু অন্যরকম লাগছে। আপনি মানুষকে খুব অবজার্ভ করেন। শুধু ইম্পর্টেন্ট মানুষদের। কথাটা শুনে কয়েক সেকেন্ড আরোহী স্থির হয়ে গেল, কারণ বহুদিন পর কেউ তাকে ইম্পর্টেন্ট বলছে। শেহজাদের চোখটা হঠাৎ টেবিলের দিকে গেল, সেখানে লকেটের এক কোণও দেখা যাচ্ছে। সেদিকে তাকিয়ে শেহজাদ প্রশ্ন করে, মনে হচ্ছে ওটা একটা লকেট, ওটা কি তোমার? আরোহীর বুকটা কেঁপে উঠল। সে দ্রুত লকেটটা হাতে নিয়ে বলল, তেমন কিছু না, পুরনো একটা জিনিস। শেহজাদ ধীরে সামনে এগিয়ে এলো। আমি কি ওটা দেখতে পারি? সব পার্সোনাল জিনিস দেখা ঠিক না। উত্তরটা একটু দ্রুত বের হয়ে গেল। দুজনেই থেমে গেল। শেহজাদ এবার আস্তে বলল, তুমি আমাকে ট্রাস্ট করো না? আরোহী কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর খুব নিচু গলায় বলল, বিশ্বাস করলে মানুষ দুর্বল হয়ে যায়। সবাই বিট্রে করে না। আরোহীর চোখে হঠাৎ এক ঝলক কষ্ট ফুটে উঠল। আপনি নিশ্চিত সবাই সেটা করে না? এ এক কথায় রুমটা ভারী হয়ে গেল, কারণ কথাটার ভিতরে লুকানো ছিল ভয়ঙ্কর পুরনো যন্ত্রণা। ঠিক তখনই
নিচে একটা গাড়ির শব্দ এলো। আরোহী জানলা দিয়ে তাকিয়ে জমে গেল, মনে মনে বলল, কালো গাড়ি মানে আদ্রিয়ান আবার এসেছে? শাহজাদ সেটা লক্ষ্য করলো। আরোহীর দিকে ভালো করে তাকিয়ে বলল, তুমি কি ওকে চেনো? ওকে সবাই চিনে। শাহজাদ জানলার বাইরে তাকিয়ে ঠান্ডা গলায় বলল। কিন্তু ও তো ডেঞ্জারাস। আরোহীর ঠোঁটে হালকা হাসি ফুটল। কিছু মানুষকে দূর থেকে দেখলে ডেঞ্জারাস মনে হয়, আর কাছে গেলে। নিচে দাঁড়িয়ে ছিল আদ্রিয়ানের কালো গাড়ি। বৃষ্টির পানি ধীরে ধীরে গাড়ির বডি বেয়ে পড়ছে। আরোহী জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়েছিল। শাহজাদ সেটা লক্ষ্য করছিল চুপচাপ। তার ভিতরে অদ্ভুত একটা অসহ্য ব্যথা কাজ করলো। তুমি কি ওর জন্য অপেক্ষা করছিলে? আরোহী চোখ না সরিয়ে বলল, না তো। তুমি মিথ্যে বলতে পারো না। আরোহী এবার তাকালো শাহজাদের মুখের দিকে, তারপর ধীরে বলল, আপনি কি সব সময় এত প্রশ্ন করেন? শাহজাদ ধীরে ধীরে আরেকটু সামনে এগিয়ে এলো। আরোহীর মুখের দিকে তাকিয়ে বলল, যখন কাউকে বুঝতে ইচ্ছে করে তখন এত প্রশ্ন করি। কয়েক সেকেন্ড দুজনের চোখ আটকে রইল। ঠিক তখন নিচ থেকে গাড়ির হর্ন বাজলো। একবার ছোট একটা শব্দ, কিন্তু অদ্ভুতভাবে আরোহীর বুকের ভিতরটা কেঁপে উঠল। শাহজাদ নিচু গলায় বলল, তুমি কি ওর সাথে কোথাও যাচ্ছ? হয়তোবা। তুমি কি জানো ও কি ধরনের মানুষ? আরোহী শান্তভাবে উত্তর দিল, জানি না তো, সে আপনার মতো সৎ না। আমি কিন্তু সিরিয়াস বলছি। আমিও সিরিয়াস। তুমি কেন সবকিছু মজার ছলে করে নাও? আরোহীর মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। কারণ সিরিয়াস হলে মানুষ ভেঙে যায়। এই কথাটাই শাহজাদ থেমে গেল। কারণ এই মেয়েটা মাঝে মাঝে এমন কথা বলে যেন সে বহু আগেই ভিতর থেকে সবকিছু শেষ করে দিয়েছে। কিছুক্ষণ পর সাবিয়া খান নিচে নামতেই আরোহী বের হলো। শাহজাদ দরজার পাশে দাঁড়িয়ে ছিল। তার চোখ বারবার আদ্রিয়ানের গাড়ির দিকে যাচ্ছে। হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। চোখগুলো ছিল বেশ শান্ত কিন্তু ডেঞ্জারাস। আরোহীর সামনে যেতেই আদ্রিয়ান সিগারেটটা ফেলে দেয়। আরোহীর মুখের দিকে না তাকিয়ে বলে ফেলে, আজ দেরি করেছ। আমি আপনার এমপ্লয়ার না। আদ্রিয়ানের ঠোঁটে হালকা হাসি ফুটল। কিন্তু এই হ্যাটিটিউড তোমার ডেঞ্জারাস লেভেলের। পেছন থেকে শাহজাদ সব দেখছিল। তার এসব ভালো লাগছিল না, একদমই না। শাহজাদ ওদের সামনে এগিয়ে এলো। আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কেন? আদ্রিয়ান ধীরে তাকালো শাহজাদের দিকে, তারপর নরম সুরে বলল, আমন্ত্রণ নিয়ে আসিনি। আমি কোশ্চেন করেছি। আর আমি আনসার দিতে বাধ্য না। দুজনেরই চোখে চোখ আটকে গেল। চারপাশে বাতাসটা ভারী হয়ে উঠল। আরোহী মাঝখানে এসে বলল, এবার থামুন তো আপনারা দুজন। শাহজাদ তাকালো তার দিকে, তারপর বলল, তুমি কোথাও যাচ্ছ ওর সাথে? একটু বাহিরে। এই রাতে কেন? অফিসার, রাত কিন্তু সবসময় খারাপ হয় না। কিন্তু তোমার মতো মানুষের সাথে হলেই হয়। আদ্রিয়ানের চোখ শুরু হয়ে গেল, কিন্তু সে কিছু বলল না, শুধু গাড়ির দরজা খুলে দাঁড়ালো। গাড়িতে ওঠার আগে আরোহী একবার পিছনে ফিরে তাকালো। এখনও তাকিয়ে আছে তার দিকে। সে চোখে সন্দেহ আছে, রাগ আছে, আর আছে অদ্ভুত একটা কষ্ট। আরোহীর বুকের ভিতরটা হঠাৎ ভারী হয়ে উঠল। কারণ সে বুঝতে পারছে সে যত বেশি এই মানুষটার কাছে যাচ্ছে তত বেশি বিপদ বাড়ছে। গাড়ির ভিতরে কয়েক মিনিট কেউ কোনো কথা বলল না, শুধু বৃষ্টির শব্দ। তারপর আদ্রিয়ান হঠাৎ বলল, ও কি তোমাকে পছন্দ করে? আরোহী জানালার বাইরে তাকিয়ে বলল, আপনার অবজারভেশন পাওয়ার খুব বেশি। আমি কি ভুল বলেছি? হয়তোবা। আদ্রিয়ান এক সেকেন্ড চুপ করে থেকে বলল, আর তুমি? আমি কি? তুমি ওকে নিয়ে কি ফিল করো? আরোহী এবার ধীরে তার দিকে তাকালো। আপনি হঠাৎ এসব জিজ্ঞেস করছেন কেন? আদ্রিয়ান গাড়ি থামালো রাস্তার পাশে। অন্ধকার, বৃষ্টির পানি কাজ বেয়ে পড়ছে। সে নিচু গলায় বলল, কারণ আমি জানতে চাই তুমি কোন দিকে যাচ্ছ। আরোহীর নিঃশ্বাসটা ধীরে আটকে গেল, কারণ এই প্রশ্নর উত্তর সে নিজেও জানে না।
গাড়িটা শহরের বাইরে নির্জন লেকের পাশে এসে থামলো। চারপাশে অন্ধকার, শুধু দূরের লাইটগুলো পানির উপর ঝাপসা হয়ে জ্বলছে। বৃষ্টি একটু কমেছে। আদ্রিয়ান ইঞ্জিন বন্ধ করে বসে রইল। আরোহী জানালার বাইরে তাকিয়ে ছিল চুপচাপ। তার ভেজা চুলের কিছু অংশ গালে লেগে আছে। আদ্রিয়ান কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ধীরে বলল, তুমি সবসময় এত দূরে থাকো কেন? সবার কাছে আসার যোগ্য না। আর আমি? আপনি সবচেয়ে ডেঞ্জারাস। আদ্রিয়ান মাথাটা সিটে লাগালো, তারপর কোনো দিকে না তাকিয়ে চোখটা বন্ধ করে বলল, তুমি আমাকে বারবার ডেঞ্জারাস বলো, কিন্তু তারপরও আমার সাথেই আসো। কথাটা শুনে আরোহী চুপ হয়ে গেল, কারণ উত্তরটা সে নিজেও জানে না। বাইরে হালকা ঠান্ডা বাতাস বইছিল। ঠিক তখন আদ্রিয়ান নিজের জ্যাকেটটা খুলে আরোহীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, এটা পরে নাও। আরোহী অবাক হয়ে আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি ভাবছেন আমি ঠান্ডা সামলাতে পারি না? আমি ভাবছি তুমি নিজেকে যতটা শক্ত দেখাও, ঠিক ততটা শক্ত তুমি নাও। আরোহী কিছু বলল না, তবে জ্যাকেটটা নিয়ে ধীরে গায়ে জড়িয়ে নিল। জ্যাকেটটাতে আদ্রিয়ানের পারফিউমের গন্ধ কেন যেন আরোহীর অদ্ভুতভাবে খুব শান্তি লাগছিল। কিছুক্ষণ পর আদ্রিয়ান গাড়ি থেকে নেমে আরোহীর দিকে তাকিয়ে বলল, বের হয়ে আসো, কোথায়? তোমাকে একটা জায়গা দেখাবো। আরোহী ভ্রু কোঁচকালো, আদ্রিয়ানের দিকে তাকালো, তারপর বলল, আপনি কি সবসময় এত মাইসিরিয়াস? আদ্রিয়ান দরজা খুলে দাঁড়িয়ে বলল, তোমার সামনে এসেই হয়েছে। দুজন লেকের পাশ দিয়ে হাঁটছিল। পানি থেকে ঠান্ডা বাতাস আসছে। চারপাশ এত শান্ত যেন শহরের সব অন্ধকার এখানে এসে থেমে গেছে। হঠাৎ আরোহীর পা পিছলে গেল ভিজা ঘাসে। সে পড়ে যাওয়ার আগেই আদ্রিয়ান বাহুতে শক্ত করে ধরে ফেলল। আরোহীর নিঃশ্বাস আটকে গেল কয়েক সেকেন্ডের জন্য, কারণ আদ্রিয়ান তার খুব কাছে, অনেক কাছে, এত কাছে যে তার নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করা যাচ্ছে। সবসময় এত কেয়ারলেস হও কেন? আপনি না ধরলে তো পড়েই যেতাম। কথাটা শুনে আদ্রিয়ানের ঠোঁটে হালকা হাসি ফুটল। আমি থাকতে তোমায় এত সহজে পড়তে দেবো না। কথাটা শুনে যেন আরোহীর বুকের ভিতরে এক অদ্ভুত কম্পন শুরু হলো, কারণ বহুদিন পর কেউ তাকে এইভাবে প্রটেক্ট করার কথা বলছে। কিছুক্ষণ দুজনেই কেউ হাত ছাড়ল না, শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। অদ্ভুত নীরবতা, যেখানে কোনো শব্দের দরকার হয় না। ঠিক তখন আরোহী ধীরে হাতটা সরিয়ে নিল, একটু জোরে বলে উঠল, আমার থেকে দূরে থাকুন। আবার সেই একই কথা। কারণ আপনি বুঝতে চান না। আদ্রিয়ান এবার এক পা সামনে এগিয়ে এলো। আরোহীর চোখে চোখ রেখে বলল, ঠিক আছে, তাহলে আমাকে বোঝাও। আরোহীর চোখ হঠাৎ কষ্টের ছায়া ফুটে উঠল। আমার আশেপাশে যারা আসে তারা শেষ হয়ে যায়। আদ্রিয়ান কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর খুব আস্তে বলল, একটা কথা কি জানো, আমি শেষ হতে ভয় পাই না। এই কথাটার পর আরোহী আর চোখ সরাতে পারল না, কারণ এই মানুষটা তার ভিতরের অন্ধকার দেখে ভয় পাচ্ছে না, বরং ধীরে ধীরে সেই অন্ধকারের দিকে এগিয়ে আসছে। এইদিকে আরোহী সাবিয়া খানের বাড়িতে যখন এসেছিল, তখন থেকে সাবিয়া বেগম তাকে মেয়ের মতো মনে করতেন। আলাদা একটা মায়ার জন্মে ছিল সাবিয়া বেগমের মনে, কারণ আরোহীর চোখে তিনি সবসময় একটা ভাঙন দেখতে পারত। একটা মেয়ে যে অনেক কষ্ট লুকিয়ে হাসে। একদিন দুপুরে রান্নাঘরে দাঁড়িয়ে সাবিয়া বেগম দূরের থেকে তাকিয়ে তারপর হালকা হেসে আরোহীর কাছে যে বলে, তুমি এত চুপচাপ থাকো কেন মা? আরোহী কাপটা নামিয়ে সাবিয়া খানের মুখের দিকে তাকিয়ে বলে, আমি বেশি কথা বলতে পারি না। সাবিয়া বেগম ধীরে ধীরে আরোহীর কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলে, ও মেয়ে, কথা লুকাও আমার কাছ থেকে। সাবিয়া বেগম তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, কিছু মানুষ থাকে যাদের হাসির থেকে চোখগুলো কথা বলে। এই কথাটা শুনে কয়েক সেকেন্ড আরোহী স্থির হয়েছিল, কারণ বহুদিন পর কেউ তার ভিতরের কষ্টটা বুঝতে চেষ্টা করছে। ধীরে ধীরে
সাবিয়া খানের মনে একটা ইচ্ছে জন্ম নেয়। তিনি মনে মনে চান আরোহী সবসময়ের জন্য এ বাড়িতে যেন থেকে যায়। সেই দিন রাতে ডাইনিং টেবিলে বসে আছে শেহজাদ, সাবিয়া বেগম আর আরোহী। সাবিয়া খান খেতে খেতে হঠাৎ করে শেহজাদের দিকে তাকিয়ে বলে, একটা কথা বলতে চাচ্ছিলাম। ছেলের চোখের দিকে তাকিয়ে বলে, আরোহীকে তোমার কেমন লাগে? কথাটা শুনে শেহজাদ পানি খেতে গিয়ে কাশতে শুরু করে। আরোহী অবাক হয়ে তাকিয়ে থাকে সাবিয়া খানের দিকে। সাবিয়া খান হাসলেন, ছেলের দিকে তাকিয়ে বললেন, এইভাবে রিকোয়েস্ট করার কিছু নাই। আম্মু কি বলছো এসব? আমি সিরিয়াস। মেয়েটা খুব ভালো, আমি তাকে সারা জীবন আমার কাছে রেখে দিতে। আরোহী যেন অস্বস্তিতে পড়ে গেল। তাও সাবিয়া খানের মুখের দিকে তাকিয়ে বলল, আন্টি, আপনি এসব কি বলছেন? সাবিয়া খান তার দিকে তাকিয়ে মমতা ভরা গলায় বলল, কারণ আমি চাই তুমি আবার একা হয়ে না যাও, তুমি একটা পরিবার পাও। এই কথাটা শুনে আরোহীর বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। কারণ সে জানে সে এই ঘরের মানুষ হওয়ার যোগ্য না। তাছাড়া সে তো এখানে এসেছে অন্য কোনো উদ্দেশ্যে। এরপর থেকে সাবিয়া খান মাঝে মাঝে ইচ্ছে করেই যেন শেহজাদ আর আরোহী দুজনকে একসাথে সময় দিতেন। একদিন তিনি হাসতে হাসতে বলেই ফেললেন, আমি তো বুড়ো হয়েছি, এই বাড়িতে একটা মেয়ের হাসির দরকার। মায়ের দিকে তাকিয়ে শেহজাদ বলে ওঠে, আম্মু প্লিজ চুপ থাকো না। আমি তো তোর মুখ দেখলে সবকিছু বুঝতে পারি। বাবা, হ্যাঁ, এটা বলে দে। আরোহী ভিতরে চুপচাপ বসেছিল, কিন্তু তার ভিতরে ভয় জন্ম নিচ্ছিল। কারণ সে যত বেশি এই পরিবারের কাছে যাচ্ছে তত বেশি মনে হচ্ছে মিথ্যের ভিতরে ডুবে যাচ্ছে। একটা অন্ধকার রাতটা অস্বাভাবিক শান্ত ছিল, কিন্তু সেই শান্তির নিচে জমে উঠেছিল বহু বছরের আগুন। আদ্রিয়ান অনেক দিন ধরে বুঝতে পারছিল আরোহীর অতীতের সাথে রেদওয়ানের কোনো সম্পর্ক আছে, কিন্তু প্রমাণ পাচ্ছিল না। শুধু কিছু ভাঙা ভয়, কিছু কাঁপা নিঃশ্বাস, আর রেদওয়ানকে দেখলেই আরোহীর চোখ নেমে আসা অন্ধকার। নিজের লোক দিয়ে রেদওয়ানের পুরো ফাইলগুলো বের করাচ্ছিল। একটা পুরনো নাম বারবার সামনে আসে, নূর রহমান। বারবার শুধু একটা নামই দেখছি। কে এই নূর? কে এই মেয়ে? লোকটা ফাইল খুলে বলল, কয়েক বছর আগে নিখোঁজ হয়েছিল এই মেয়ে। কিভাবে নিখোঁজ হয়েছিল? অফিসিয়ালি বলা হয় একটা পাহাড়ি দুর্ঘটনা। আদ্রিয়ানের চোখটা শক্ত হয়ে গেল। অফিসিয়ালি মানে? আনঅফিসিয়ালি হলো ওর স্বামী ওকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। কথাটা শুনে যেন রুমের মধ্যে একটা নিস্তব্ধতা নেমে আসলো। ঠিক তখনই আরেকটা ছবি সামনে এসলো। ছবিটা আধপোড়া, কিন্তু চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছিল। আদ্রিয়ানের বুকের ভিতরে ধপ করে উঠল, কারণ সেই চোখ সে বেশ কয়েকবার আরোহীর চোখের দিকে তাকিয়েছে। চোখগুলো তার খুব চেনা। এই চোখগুলোর সাথে আরোহীর চোখের খুব স্পষ্ট মিল আছে। এদিকে আরোহী দাঁড়িয়ে আছে সে পাহাড়ি জায়গাটায়। অনেক বছর পর সে আবার এখানে এসেছে, যেখানে তার পুরনো জীবন শেষ হয়েছিল। চারপাশে কুয়াশা, নিচে গভীর খাদ। সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো, আর পুরনো স্মৃতিগুলো ধীরে ধীরে তার সামনে ফিরে আসলো। গাড়ির ভিতরে বসে কাঁদছিল নূর। সে খুব আকুতি মিনতি করে সামনে লোকটাকে বলছিল, আমি কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ আমাকে ছেড়ে দিন। তার স্বামী স্টিয়ারিংটা শক্ত করে ধরেছিল, কিন্তু তার চোখে ছিল ভীষণ ভয়। কারণ তার সমস্ত কুকীর্তির কথা জেনে গেছিল নূর। জেনে গেছিল রেদওয়ানের ভয়ঙ্কর ব্যবসার কথা, মেয়ে পাচার ভিডিও, ব্ল্যাকমেল, খুন, ছোট বাচ্চাদের পাচার করা, সব কিছু। তার স্বামী ছিল রেদওয়ানের ডান হাত। নূর কাঁপা কাঁপা গলায় বলছিল, তুমি তো আমাকে ভালোবাসো, আমি তোমার ভালোবাসা, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি কাউকে কিচ্ছু বলবো না, কেউ কখনো জানতেই পারবে না কোনো কিছু। সেদিন সেই লোকটি বলছিল, ভালোবাসা?
তোর মতো নারী একটা গেলে হাজারটা পাওয়া যায়, প্রতি রাতে একটা করে নতুন করে আসে। তুই সবকিছু জেনে গিয়েছিস, তাই তোকে আর বাঁচিয়ে রাখা সম্ভব না। তারপর একটা ধাক্কা, নূর চিৎকার করে পাহাড়ে মিলিয়ে গেছিল। আরোহীর চোখগুলো খুলে গেল, তার নিঃশ্বাস কাঁপছে। ঠিক তখনই পিছন থেকে একটা কনফার্ম কণ্ঠ ভেসে এলো। তাহলে সব সত্যিই ছিল। আরোহী ঘুরে দাঁড়ায়, পিছনে আদ্রিয়ান দাঁড়িয়ে, তার হাতে সে পুরনো ফাইল। দুজন কয়েক সেকেন্ড শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর আদ্রিয়ান ধীরে ধীরে বলল, তাহলে তুমি সেই নূর? আরোহীর চোখগুলো ভিজে উঠল। বহুদিন পর কেউ তার মৃত নামটা বলছে। আরোহী ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। সেদিন আমি মরে যাইনি। তার কণ্ঠটা ভিজে যাচ্ছিল। আমি অনেকক্ষণ সেই পাহাড়ের খাদের নিচে পড়েছিলাম। জানেন, আমার মুখটা না থেতলে গিয়েছিল। আমি চিৎকার করতে পারছিলাম না। আদ্রিয়ান নিঃশব্দে আরোহীর কথাগুলো শুনছিল। ফ্ল্যাশব্যাক। বৃষ্টি ভিজা পাহাড়ে নিচে আধমরা একটা মেয়ে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায়, চেহারাটা বিকৃত। 3 দিন পরের ঘটনা। পাহাড়ের চূড়ায় এক নির্জন ঘরে সেখানে থাকতেন কাসেম আলী, এক চিকিৎসক। মানুষ তাকে পাগল বলে, কেউ বলে সাধু, কেউ বলে বিশেষ জাদুকর। জঙ্গলে ভেষজ সংগ্রহ করতে গিয়ে তিনি দেখতে পান রক্তাক্ত এক নারী দেহ। দূর থেকে বলতে থাকে, হায় আল্লাহ, এ কি অবস্থা! তারপর কাছে যেয়ে তিনি তাকে তুলে আনেন। দিনের পর দিন চিকিৎসা করে, গাছের রস, পাতা বাটা, পাহাড়ি বাতাস। 2 মাস পর নূরের চোখ খুলে। আমি কি মরে গেছি? না, তুমি এখনো বেঁচে আছো। আর যার এত কষ্ট সে কখনোই মরে না, সে বদলে যায়। নূরের চোখে জ্বলে ওঠে এক অন্যরকম আলো। নূরের মনে পড়ে যায় তার প্রেমিক তাকে ছেঁকা দিয়েছিল টাকার জন্য। তার বাবা এক সময় তার মাকে প্রতারণা করেছিল। তার স্বামী তাকে মেরে ফেলতে চেয়েছে। একটা সত্য হয়ে উঠল। পুরুষ ভালোবাসতে জানে না, শুধু ব্যবহার করে। নূর এক রাতে সে কাসেম আলীকে জিজ্ঞেস করে, আচ্ছা, মানুষ কি বদলে যেতে পারে? কাসেম হাকিম তাকায় নূরের চোখে, এক অদ্ভুত অনল আর এক বিষাক্ত চাহনি। যদি ভিতরে আগুন জ্বলে, সে আগুন মানুষকে আলো বানায়, আবার অন্ধকারও বানায়। আনাই কখনো নিজের মুখের দুঃখ দেখেছ? নূর ধীরে ধীরে আয়নার দিকে তাকায়। তার নিজেকে মনে হয় সে আর এখন সে আগের সরল মেয়েটা নেই তার সেই চেহারা। সে ধীরে ধীরে একটা মুচকি হাসি দেয়। হাসিটা ছিল ঠান্ডা, নিয়ন্ত্রিত, বিপজ্জনক। তাহলে আমি আর এখন আলো নই, অন্ধকার হব আমি। প্রচন্ড এক অন্ধকার আর আগুন। সেই অন্ধকারে আগুনে জ্বলে যাবে সেই সব মানুষেরা। বদলে যাব আমি, বদলে যাবে আমার সেই চিরচেনা চেহারা। বর্তমান। মাসের পর মাস চিকিৎসা করেছিল হেকিম আমার। চিরচেনা সেই চেহারাটা বদলে যেতে থাকে। এক সময় নূরের মৃত্যু হয়। হেকিম আমাকে নতুন একটা চেহারা দেয়, আর সেই থেকেই আমি হয়ে উঠি আরোহী। এক অন্ধকার জগৎ, যেখানে শুধু মৃত্যু নামটা লেখা। তাহলে তুমি শহরে কি করে এলে? কে তোমাকে এখানে নিয়ে এলো? আরোহীর চোখ ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল। কারণ সে জানতো এই কথাগুলো তার জন্য কতটা কঠিন ছিল। আমার প্রতিশোধটা এই শহরের মধ্যেই ছিল। হেকিম কাশি বুঝে গিয়েছিল রেদওয়ানের মতো মানুষকে পাহাড়ে লুকিয়ে থেকে শেষ করা যাবে না। সাবিহা খান হেকিম সাহেবের কাছে চিকিৎসা নিতে আসতো। হেকিম সাহেব তাকে বলেছিল, অসহায় মেয়েটা, তার পৃথিবীতে কেউ নাই। আর এমন পাহাড়ি এলাকায় এমন একটা সুন্দরী মেয়েকে রেখে যাওয়া বিপজ্জনক। সাবিয়া খান তাকে নিজের মেয়ের মতন দেখতেন। মেয়েটিকে দেখে তার ভীষণ মায়া হতো। হেকিমের কথা শুনে তিনি যেন আনন্দিত হয়ে উঠলেন। এক কথায় তিনি বলে ফেললেন, ওকে আমার সাথে নিয়ে যেতে চাই, আমার মেয়ে বানাতে চাই।
উপরওয়ালার রহমতে যেন সুযোগটা হয়েই গেল। সেই দিন সেই হাকিমের নির্দেশে আর সাবিয়া খানের যাওয়াতে নূর আরোহী হয়ে ফিরে আসে আবার এই শহরে। সাবিয়া খান আমাকে মেয়ের মতো আশ্রয় দিয়েছিলেন। আদ্রিয়ান ধীরে ধীরে এসে আরোহীর পাশে বসলো। তুমি একা এত কিছু বয়ে বেড়াচ্ছিলে? আরোহী হেসে ফেলল, কিন্তু সেই হাসিতে ছিল ভয়ঙ্কর একটা কষ্ট। আমি তো অনেক আগেই মরে গেছি। আদ্রিয়ান আরোহীর মুখের দিকে তাকিয়ে বলল। না, তুমি এখনো বেঁচে আছো। আরোহীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বহুদিন পর কেউ তাকে মৃত না ভেবে মানুষ ভাবছে। তারপর শুরু হলো এক যুদ্ধ। আদ্রিয়ান আরোহীকে শহরে নিয়ে আসে। সে প্রতিজ্ঞা করে আরোহীর সাথে সবসময় সে থাকবে এবং প্রতিশোধ নিতে সাহায্য করবে। আরোহী যখন প্রথম সাবিহা বেগমের বাড়িতে আসে, তখন থেকে সাবিহা খানের মনে হতো মেয়েটা যেন আলাদা এক অন্যরকম মায়া। এক রাতে রেদওয়ানের লোকদের সাথে লড়াইয়ের সময় আরোহী ভীষণভাবে আহত হয়। গভীর রাত, সবাই ঘুমিয়ে গেছে। আরোহী নিজের রুমে বসে হাতের রক্ত পরিষ্কার করছিল। ঠিক তখনই দরজা খুলে সাবিয়া খান ঢুকে পড়ে। আরোহী চমকে ওঠে। তার হাতে রক্ত দেখে সাবিয়া খান জোরে চিৎকার করে বলে ওঠে, হায় আল্লাহ, কি হয়েছে তোমার? এই কি অবস্থা হাতের? আরোহী দ্রুত কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করলো, দ্রুত বলতে লাগলো, এটা তেমন কিছু না, একটু ব্যথা পেয়েছি। সাবিয়া খান ধীরে ধীরে তার কাছে এলো, তার চোখে ভয়। তুমি কাঁদছো কেন? ঠিক তখনই টেবিলের নিচে পড়ে থাকা একটা ছোট কার্ড সাবিয়া খানের চোখে পড়ে। সে হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে সেটার দিকে। স্মাইল চিহ্ন। তার নিঃশ্বাসটা যেন আটকে আসে। তিনি কাঁপা কাঁপা হাতে কার্ডটা তুলে নেন। আরোহী ভয়ে চোখ বন্ধ হয়ে এলো, কারণ সে বুঝে গেছে এইখানেই সব শেষ। সে ধরা পড়ে গেছে সাবিয়া খানের কাছে। কয়েক সেকেন্ড পুরো রুম নিস্তব্ধ। তারপর সাবিয়া খুব আস্তে বললেন, আরোহী মা, ঠিক আছো? তুমি আমাকে বলো, তুমি কে? আরোহীর চোখে পানি চলে এলো। বহুদিন পর প্রথমবার সে ভেঙে পড়েছিল। কাঁপা কাঁপা গলায় ধীরে আরোহী বলতে থাকে, আমি চাইনি আপনার সামনে আমার সত্যটা চলে আসুক। আপনি সবকিছু জেনে ফেলেন। সাবিয়া বেগম ধীরে পিছিয়ে গেলেন। তার চোখে ভয় আছে, কষ্ট, কিন্তু অদ্ভুতভাবে সে আরোহীকে ঘৃণা করতে পারছে না। এই কার্ড তোমার কাছে, তার মানে কি তুমি সেই? আরোহীর ঠোঁটগুলো কাঁপছিল। সে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমি শুধু খারাপ মানুষদের মেরেছি। মানুষ মারা কখনো ভালো না মা। এই মা শব্দটা শুনেই আরোহীর চোখ থেকে পানি পড়তে লাগলো, কারণ এত সত্য জানার পরেও এই মহিলা তাকে দূরে ঠেলে দিচ্ছে না। সাবিয়া তার কাছে এসে মুখ ছুঁয়ে বললেন, তোমার চোখে আমি অনেক কষ্ট দেখেছি, কিন্তু এই পথের শেষ তো শুধু অন্ধকার। আমার আর ফেরার রাস্তা নেই মা। সাবিয়া তাকে জড়িয়ে ধরলেন খুব শক্ত করে বুকের সাথে। তারপর মাথায় হাত রেখে বললেন, যদি কোনো রাস্তা থাকতো তাহলে আমি তোমাকে ঠিকই সেখান থেকে ফিরিয়ে আনতাম। সাবিয়া খান সত্যিটা জানার পর থেকে ভয় পেতে শুরু করছিলেন, কারণ তিনি বুঝে গেছিলেন আরোহী শুধু একটা মেয়ে না, সে এখন রেদওয়ান খানের সবচেয়ে বড় শত্রু। আর রেদওয়ান যদি জানতে পারে ও বেঁচে আছে, তাহলে পুরো শহর রক্তে ভেসে যাবে। কিন্তু ভয়টা সত্যি হতে বেশি দিন সময় লাগলো না। সেই দিন রাতে রেদওয়ানের পেন্ট হাউস দাঁড়িয়েছিল রানী, তার হাতে একটা ছবি। ছবিতে আরোহী আর পাশে আতপোড়া একটা ছবি নূরের। দুজনের চোখগুলো একই। রানীর ঠোঁটগুলো ধীরে ধীরে বাঁকিয়ে বলে, ইন্টারেস্টিং, তাহলে এই কাহিনী। ঠিক তখন রেদওয়ান ভিতরে ঢুকলো। রানীর দিকে তাকিয়ে বলল, কি দেখে হাসছো রানী? রানীর ছবিটা তার দিকে বাড়িয়ে দিল। রেদওয়ান প্রথমে বিরক্ত বোধ করছিল, কিন্তু কয়েক সেকেন্ড পর তার মুখের রংটা বদলে গেল। সেই ছবিটা শক্ত করে ধরে বলল, হ্যাঁ, অসম্ভব, অসম্ভব, এটা কি করে হতে পারে? আমি বলেছিলাম না, ওই মেয়েটার মধ্যে কিছু তো একটা আছে। কয়েক মুহূর্তেই রেদওয়ানের চোখগুলো ভয়ঙ্কর হয়ে উঠল। সে চিৎকার করতে লাগলো, সেই দিনে সেই নূর যে আমার সবকিছু জেনে ফেলেছিল,
আমার পথের কাঁটা হয়েছিল, যার কাছে ছিল আমার এই কালো জগতের সব প্রমাণ। রায়ান তো তাকে মেরে ফেলেছিল, নূর মারা গেছে। তাহলে এটা কি? তাহলে কি সেদিন নূর মারা যায়নি? কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর রেদওয়ান নিচু গলায় বলে, ও যদি সত্যিই নূর হয়, তাহলে এবার সত্যিই মৃত্যু কতটা ভয়ানক সে দেখবে। এদিকে আরোহীকে স্বাভাবিক করার জন্য সেদিন সাবিয়া খান জোর করেই বাইরে নিয়ে গেছিলেন, অনেকদিন পর একটু স্বাভাবিক সময় কাটানোর জন্য, ছোট্ট একটা নদীর ধারে রেস্টুরেন্টে। তোমাকে সব সময় এত গম্ভীর লাগে কেন? আমি হাসতে ভুলে গেছি যে মা। তাহলে আবার হাসতে শিখো। জীবন মানুষকে অনেক সময় অনেক কিছুর জন্য কঠিন হতে বাধ্য করে। ঠিক তখন দূরে একটা কালো গাড়ি এসে নামলো। সাবিয়া খানের চোখগুলো মুহূর্তে বদলে গেল, কারণ সে চিনে ফেলেছে রেদওয়ানের লোক। চারপাশে ধীরে ধীরে লোকজন ঘিরে ফেলল। সাবিয়া খান খুব ভয় পেয়ে আটকে উঠলেন। সে আরোহীর দিকে তাকিয়ে বলল, ওরা কেন এখানে এসেছে? আপনি এখন এখান থেকে চলে যান, প্লিজ মা, চলে যান। ঠিক তখন সামনের লোকটা বন্দুক বের করলো, অন্য লোকটার দিকে তাকিয়ে বলে উঠল, বস বলেছে মেয়েটাকে জীবিত নিয়ে যেতে। সাবিয়া খান কেঁপে উঠলেন। লোকগুলো এসে সাবিয়া খানের হাত চেপে ধরলো। আরোহী এসে সামনে দাঁড়ালো, তারপর বলল, খবরদার, ওনাকে কেউ স্পর্শ করবি না। লোকগুলো খুব জোরে হেসে উঠল। ধীরে ধীরে আরোহীর সামনে এগোতে লাগলো লোকগুলো। এরই মধ্যে পিছন থেকে এক লোক গুলি চালালো। চারপাশে চিৎকার, কাঁচ ভাঙার শব্দ। আরোহী সাবিয়া খানকে লোকটার থেকে ছাড়িয়ে নিল, কিন্তু ওরা লোক সংখ্যায় ছিল অনেক বেশি। একজন লোক তার চুল টেনে ধরে বলতে লাগলো, বসের সাথে দেখা করার সময় হয়েছে, চল। আরোহী লাথি মেরে তাকে সরিয়ে দিল, কিন্তু পিছন থেকে আরেকজন বন্দুক ত্যাগ করে রাখলো আরোহীর মাথায়। ঠিক তখন ধুম করে একটা শব্দ, গুলির শব্দ। লোকটা মাটিতে পড়ে গেল। সবাই থেমে গেল। একটা কালো গাড়ির দরজা খুলে ধীরে নেমে এলো আদ্রিয়ান, তার হাতে বন্দুক, চোখ দুটো ভয়ঙ্কর ঠান্ডা। সে খুব আস্তে বলল, আমি না বলেছিলাম ওকে ছবি না কেউ? রেদওয়ানের লোকগুলো পিছিয়ে গেল, কারণ তারা জানে এই লোকটা পাগল না, তার চেয়েও ভয়ঙ্কর এবং খারাপ কিছু। একজন নিচের দিকে তাকিয়ে কাপা গলায় বলল, রেদওয়ান ভাইয়ের অর্ডার ছিল। তখনই ধুম করে আরেকটা গুলির শব্দ। লোকটা পড়ে গেল। আদ্রিয়ান ধীরে সামনে এগিয়ে এলো। আমি কারোর অর্ডার মানি না। আরোহী শুধু কয়েক সেকেন্ড তাকিয়েছিল আদ্রিয়ানের দিকে। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা মানুষটাকে আজ ভয়ঙ্কর লাগছে, কিন্তু অদ্ভুতভাবে নিরাপদ মনে হচ্ছে। একজন লোক পিছন থেকে আরোহীর দিকে ছুরি নিয়ে দৌড়ে এলো, কিন্তু আদ্রিয়ান মুহূর্তে ধরে লোকটাকে দেওয়ালের সাথে আছড়ে ফেললো। তারপর গলা চেপে নিচু গলায় বলল, তুই ভুল মানুষকে ছুতে গিয়েছিলি। লোকটা কাঁপছিল আর বলছিল, প্লিজ আমাকে ছেড়ে দিন। আদ্রিয়ানের চোখে তখনও যেন ভয়ঙ্কর রকমে খুন চেপে আছে। সেই লোকটার গলা চেপে ধরে বলল, তোদের রেদওয়ানকে গিয়ে বলে দিস আগুন নিয়ে যেন খেলতে না আসে। তারপর লোকটাকে ছেড়ে দিল। সব শেষ হওয়ার পর চারপাশ নিস্তব্ধ। সাবিয়া খান কাঁপছিলেন, আরোহীর হাত থেকে রক্ত পড়ছে। আদ্রিয়ান ধীরে তার সামনে এসে দাঁড়ালো, আরোহীর হাত নিজের হাতে নিয়ে বলল, তুমি আহত, চলো আমার সাথে। আরোহী তাকিয়ে রইল আদ্রিয়ানের মুখের দিকে, তারপর খুব আস্তে বলল, আপনি এখানে কেন এলেন? আদ্রিয়ান কয়েক সেকেন্ড চুপ থেকে নিচু সরে বলল, কারণ তোমাকে হারানোর আইডিয়াটা আমার মোটেও ভালো লাগেনি। এই এক কথায় আরোহীর বুকের ভিতর কেমন যেন এক কম্পন শুরু হলো। শহর তখন আতঙ্কে ডুবে গেছে। আরেকটা খুন, সে একেবারে কোনো ক্লু নেই, অথচ মৃত লাশের পাশে রাখা সে স্মাইল কার্ড। নিউজ চ্যানেল একটাই নাম, স্মাইল কিলার। একটার পর একটা বড় অপরাধী মারা যাচ্ছে, কিন্তু পুলিশ কাউকে ধরতে পারছে না। উপরের লেভেল থেকে চাপ বাড়তে লাগলো। মন্ত্রী, কমিশনার, মিডিয়া সবাই চিৎকার করছে, স্মাইল কিলারকে ধরতেই হবে। অবশেষে শহরে আসে সিআইডি বিশেষ অফিসার রাশেদ মাহির। ঠান্ডা মাথায় ভয়ঙ্কর বুদ্ধিমান মানুষ। সে প্রথম মিটিংয়েই টেবিলের সব ফাইল ছুঁড়ে ফেললো, বলল, এই শহরে একটা খুনি ঘুরে বেড়াচ্ছে আর আপনারা প্রেম কাহিনী চালাচ্ছেন। পুরো রুমের মানুষ চুপ। শেহজাদের মুখ শক্ত হয়ে গেল। ইরা চোখ নামিয়ে রইল। মাহির ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বলল, এই খুনি সাধারণ না, সে এডুকেটেড। সে মেডিকেলে
সে মেডিকেলের নলেজে জানে। আর সবচেয়ে বড় কথা, সে একটা স্মাইল কার্ড টেবিলে রাখলো। সে কাউকে র্যান্ডম মারে না। শেহজাদ ভুরু কুচকালো আর বলল, মানে? যাদের মারা হয়েছে সবাই কোনো না কোনো জঘন্য অপরাধের সাথে জড়িত। রুমটা নিস্তব্ধ। ইরা বুকের ভিতর কম্পন অনুভব হলো, কারণ সে জানে মাহির রাশের সত্যি খুব কাছাকাছি চলে যাচ্ছে। এদিকে আরোহী, সে গোপন অস্ত্র শেষ হয়ে গেছিল, তাই হাকিম গোপনে শহরে আসে রাতের অন্ধকারের আরোহীর সাথে দেখা করে পুরনো মসজিদের পিছনে। আরোহী তাকে দেখে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর খুব আস্তে বলল, হেকিম চাচা, আপনার এখানে আসাটা মোটেও উচিত হয়নি। হাকিম ক্লান্ত চোখে তাকালো আরোহীর দিকে, তারপর ধীরে বলে, আগুন অনেক বড় হয়ে গেছে মা। তার হাতে ছোট্ট কাঠের একটা বাক্স। সে বাক্স খুলেই ভিতরে দেখা গেল কালচে লাল ছোট্ট ছোট্ট শুকনো কতগুলো গুটি, যে সেগুলো ছিল আরোহীর মানুষ মারা অস্ত্র, এক ধরনের চেরি গুটি। এই গুটির বিষ আস্তে আস্তে শরীরে গেলে রক্ত জমাট বাঁধে, মৃত্যু হয় কিন্তু কোনো প্রমাণ থাকে না। সেজন্য আমি তোকে এগুলো দিয়েছিলাম, তুই বলেছিলিস শেষ হয়ে গেছে, তাই আবার নিয়ে আসলাম। কিন্তু আপনার এখানে আসাটা মোটেও উচিত হয়নি। শেষ করতে হবে যে সবাইকে। কিন্তু একদিন তো আপনি আমায় বাঁচিয়েছিলেন, বলেছিলেন মানুষ বানানোর জন্য বাঁচিয়েছিলেন। হেকিমের কণ্ঠ কেঁপে উঠল, তার চোখ ভেসে উঠল আরোহীর সেই ক্ষতবিক্ষত মুখখানা। তারপর সে আরোহীর দিকে তাকিয়ে বলে উঠল, আমি তোকে খুনি বানানোর জন্য না, প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি করছি। আরোহীর চোখে পানি চলে এলো। সে বলল, হ্যাঁ, আমি তো শুধু শাস্তি দিচ্ছি সেই সমস্ত জঘন্য অপরাধীদের, যাদের কেউ শাস্তি দিতে পারে না। শাস্তি দিতে দিতে তুমি তোমার জীবনটাই শেষ করে ফেলেছ মা। কিন্তু দুর্ভাগ্য দূর থেকে ওদের কথাগুলো শুনে ফেলে শেহজাদ। অনেকদিন যাবৎ কোনো একটা কারণে আরোহীকে কিছুটা সন্দেহ করছিল, আর তারপর থেকেই তাকে ফলো করা শুরু করে, কারণ সিআইডি অফিসার মাহির রাশেদ একটা ক্লু দিয়েছিল। সব মৃত মানুষের শরীরে এক ধরনের টক্সিন পাওয়া গেছে, আর সেই একই গন্ধ শেহজাদ একদিন আরোহীর হাতে ওই টক্সিনের গন্ধ পেয়েছিল। গাছের আড়াল থেকে দাঁড়িয়ে শেহজাদের হাত কাঁপছিল, তার মাথার ভিতরে বারবার একটা কথাই ঘুরছিল, না, এটা কখনোই হতে পারে না। তারপর সে শুনল আরোহীর কণ্ঠ, আমি তো খুনি হতে যাইনি। শেহজাদের বুকের ভিতরে কিছু একটা ভেঙে গেল, তার মন যেন বিশ্বাস করতে চাইছে না। পরের দিন পুরো শহরে অভিযান শুরু হয়। সিআইডি, পুলিশ অফিসার, স্পেশাল ফোর্স সবাই নামলো স্মাইল কিলারকে ধরতে। সাবিয়া খান মনে হয় কিছু একটা টের পেয়েছিলেন, তাই সে কাঁদছিলেন। সে বারবার আরোহীকে বলতে লাগলো, পালিয়ে যা মা, তুই পালিয়ে যা, এই শহর তোকে বাঁচতে দিবে না। আরোহী সাবিয়া খানের কাছে এসে বুকের সাথে মিশে বলতে থাকে, কতদিন পালাবো মা। আরোহীর ঠোঁটে কষ্টের হাসি ফুটলো। সাবিয়া খানের দিকে তাকিয়ে বলল, আমি তো অনেক আগেই মরে গেছি মা। এদিকে শেহজাদ ভিতরে ভেঙে পড়ছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে মেয়েটার জন্য তার বুক কাঁপতো, যে মেয়েটা সারাক্ষণ তাদের সাথে ছিল, সে স্মাইল কিলার। শহরের সবচেয়ে অন্ধকার রাত ছিল সেদিন। আকাশের ঝড়, চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই রাতে রেদওয়ান খান তার সবচেয়ে বড় ডিল করতে যাচ্ছিল। মেয়ে পাচার, অস্ত্র, ড্রাগ, সবকিছু প্রমাণ সেই ওয়্যারহাউসের ভিতরে। কিন্তু রেদওয়ান জানতো না আজ রাতটাই তার জীবনের শেষ রাত। গোপন খবরটা পৌঁছে যায় সিআইডি মাহিরের কাছে। একজন গোপন এজেন্ট জানায় স্মাইল কিলার আজ রাত রেদওয়ান খানের উপর অ্যাটাক করবে। পুরো শহর নড়ে ওঠে। সিআইডি অফিসার মাহির সঙ্গে সঙ্গে স্পেশাল অপারেশন শুরু করে। চারদিক থেকে পুলিশ ঘিরে ফেলতে থাকে পুরো এলাকা। এদিকে কালো হুডি পরে হোয়াইট হাউসের ভিতরে ঢুকছিল আরোহী। তার চোখে আজ অদ্ভুত শান্তি, কারণ বহু বছর প্রতিশোধ শেষ হবে আজ। ভিতরে রেদওয়ান দাঁড়িয়ে ছিল নিজের লোকদের নিয়ে। হঠাৎ আলো নিভে গেল, চারদিক অন্ধকার। একজন লোক চিৎকার করে উঠল, কে কে ওখানে? তারপরেই ধাম একটা গুলির শব্দ। চারদিকে প্যানিক শুরু হয়ে গেল। অন্ধকারের ভিতরে ধীরে ধীরে সামনে এলো আরোহী। রেদওয়ান কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর ঠোঁট বাঁকালো। তাহলে সত্যিই তুই সেই নূর, চেহারা বদলে বেঁচেছিলি এতদিন, হ্যাঁ?
আরোহীর চোখে ভয়ঙ্কর রকম ঠান্ডা। আমি আমি তোকে নিজে হাতে মারি নয়, এটাই এটাই আমার এখন আফসোস হচ্ছে রে। আরোহী ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। আজকে তোর আফসোস করা শেষ হয়ে যাবে। রেদওয়ান হেসে উঠল, ভয়ঙ্কর রকমের এক হাসি। তুই নিজেকে কি ভাবিস, বিচারক? হ্যাঁ? আরোহীর চোখে পানি চিকচিক করলো। সে দাঁতের দাঁত চেপে বলল, আমি সেই মানুষ যাকে তুই মেরে ফেলেছিলি শুধুমাত্র তোর অপরাধের সব জেনে ফেলাতে। তোর পালা কুত্তা দিয়ে আমাকে তুই দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিলি। তারপর মুহূর্তেই শুরু হলো হয় গুলির বর্ষণ। রেদওয়ানের লোকরা চারদিকে থেকে অ্যাটাক করলো আরোহীকে। একের পর এক লোকের মারছিল আরোহী। চোখে কোনো ভয় নেই, আছে শুধু আগুন। ঠিক তখন দূরে পুলিশের সাইরেন শোনা গেল। রেদওয়ান থেমে গেল। সে হেসে উঠে বলল, তো সময় শেষ হয়ে এসেছে। আরোহীও বুঝতে পারলো তাদের ঘিরে ফেলা হয়েছে। কেউ পালানোর চেষ্টা করবে না, চারিদিক থেকে পুলিশে ঘিরে ফেলেছে। গুলির শব্দ পুরো ওয়্যারহাউস কেঁপে উঠল। সেও সুযোগে রেদওয়ান বন্দুক ত্যাগ করলো আরোহীর মাথায়। সে চিৎকার করে বলে উঠল, আর সরে যা সামনে থেকে। আরোহীর ঠোঁট ধীরে ধীরে হাসিতে ফুটে উঠল। আজকে আর না। তখনই রেদওয়ান গুলি চালালো। গুলিটা আরোহীর কাঁধ ছুঁয়ে গেল, তবুও সে থামলো না। এই প্রথমবারের মতন রেদওয়ান চোখের ভয় আভা ফুটে উঠল। আর তুই পালাতে পারবি না। আরোহীর চোখগুলো ভিজে উঠল। তুইও বেঁচে থাকবি না। তুইও এখান থেকে পালাতে পারবি না পালাতে। আমি তো পালাতে আসিনি, শেষ করতে এসেছি তোর সব অপরাধ। তখনই একটা গুলির শব্দ পুরো হাউসের প্রতিধ্বনি হলো। রেদওয়ান ধীরে ধীরে মাটিতে পড়ে গেল। ঠিক তখনই পিছন থেকে পুলিশ ঢুকে পড়লো। একজন অফিসার চিৎকার করে উঠল, ড্রপ দ্য গান। সবকিছু কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেল। কেউ একটা ট্রিগার চাপলো, আর তখনই একটা শব্দ, আরেকটা গুলি এসে আরোহীর পেটে লাগে। তার শরীর কেঁপে উঠল, হাত থেকে বন্দুকটা পড়ে গেল। শেহজাদ ঠিক তখনই ভিতর ঢুকলো। দৃশ্যটা দেখে সে চিৎকার করে উঠল, আরোহী! ওই মুহূর্তেই দরজা ভেঙে ভিতরে ঢুকে আদ্রিয়ান। তার চোখ রক্তবর্ণ। সে দৌড়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ল আরোহীর সামনে। আরোহী কষ্ট করে তার দিকে তাকালো। আদ্রিয়ানের কণ্ঠটা কাঁপছিল। তুমি আমার কথা শুনলে না কেন? কেন এখানে একা এলে? আরোহী একটা দুর্বল হাসি হাসলো। আদ্রিয়ানের চোখের দিকে কষ্ট করে তাকিয়ে বলল, আপনি তো বলেছিলেন আগুনের দিকে আপনার দুর্বলতা। আদ্রিয়ানের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে মাথা নাড়তে লাগলো। চুপ, প্লিজ চুপ করো। আরোহী ধীরে তার হাতটা ধরলো, খুব কষ্ট করে বলল, একটা কথা বলি। হ্যাঁ বলো। জানেন, এই জীবনে শুধু দুইটা জিনিস সত্য পেয়েছি। তার চোখগুলো ঝাপসা হয়ে আসছিল। কথা বলতে কষ্ট হচ্ছিল, তবু যেন সে বলল, একটা প্রতিশোধ, আরেকটা ভালোবাসা। কিন্তু ভালোবাসাটা পেতে অনেক দেরি হয়ে গেল। এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল তার চোখের কোণ থেকে। তারপর ধীরে তার হাতটা নিস্তেজ হয়ে যেতে লাগলো। আরোহী শেষবার দুজনের দিকে তাকালো। তার ঠোঁটে ছোট্ট একটা হাসি ফুটলো, সেই হাসি যেটার জন্য পুরো শহর তাকে চিনত, স্মাইল কিলার। ধীরে ধীরে তার হাত নিস্তেজ হয়ে গেল, আর আদ্রিয়ান ভাঙা গলা চিৎকার করে উঠল। আরোহী! বেশ অনেকদিন পরের কথা। অন্ধকার জগতে সে ভয়ঙ্কর মানুষটা একদিন হাওয়ার মতো হারিয়ে গেল। কেউ আর তাকে কখনো শহরে খুঁজে পায়নি। অনেক দূরের এক পাহাড়ি এলাকায় ছোট্ট একটা কাঠের কুঠির বানিয়ে সে বাস করে। চারপাশে কুয়াশা, পাহাড়ি বাতাস, ভোরবেলার শিশির, সকালে দূরের ঝর্ণায় শব্দ শোনা যায়। নিঃশব্দ অন্ধকার বাতাস এসে তার চুল ছুঁয়ে যায়, আর অদ্ভুতভাবে তার মনে হয় এই বাতাসে মিশে আছে আরোহীর গন্ধ। কখনো পাহাড়ি ফুলের দিকে তাকিয়ে মনে হয় আরোহীর সেই শান্ত চোখ। একদিন ভোরে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে খুব আস্তে করে বলতে থাকে, তুমি জানো আরোহী, আমি এখনো আগুনকে ভালোবাসি। তোমার ছোঁয়া, তোমার হাসি আমি এখনো অনুভব করি। তুমি মিশে আছো আমার অনুভবে। আর দূরে কোথাও পাহাড়ি বাতাসে তার কানে ভেসে আসে এক মেয়ের মৃদু হাসির শব্দ। সে হাসি
মরে গেলেও যেন বেঁচে আছে। এই পাহাড়ি বাতাসে, পাহাড়ের প্রতিটা প্রতিধ্বনিতে তার হাসির শব্দ খুঁজে পায় আজও।